কোন হালার পুত্রে আমাকে ফেলে দিছে? সামনে আয়। বুঝলেন না তো কি হয়েছে? তাহলে চলুন ঘুরে আসি। ফ্ল্যাশব্যাক। বাবার ট্রান্সফার হওয়ায় একটা নতুন এলাকায় এসেছি এবং এখানকার একটা বাসা ভাড়া নিয়েছি। বাবা আগে সব ঠিক করে রেখেছিল। গত পরশু এই এলাকায় এসেছি। আজ প্রথম আমার নতুন কলেজে যাচ্ছি। বাসা থেকে কলেজের দূরত্ব মাত্র 5 মিনিট, তাই হেঁটে হেঁটে যাচ্ছি। সাথে হেডফোন লাগিয়ে ফুল সাউন্ডে গান শুনছি। আশেপাশে কি হচ্ছে তার কিছুই কানে যাচ্ছে না। কলেজ থেকে প্রায় 2 মিনিটের দূরত্বে আছি। এমন সময় পিছন থেকে একটি স্কুটি একেবারে গা ঘেঁষে চলে গেল। শুধুমাত্র আমার হাতের সাথে তার হাতেরও কাঁধের সংঘর্ষ হয়। আমি সামনে তাকিয়ে দেখি একটা মেয়ে স্কুটিটা চালাচ্ছে। আমার থেকে একটু সামনে গিয়ে মেয়েটা স্কুটি সহ পড়ে গেল। কারণ আমি আমার মতো হেঁটে গেলেও মেয়েটা যেহেতু পিছন দিয়ে আসছিল এবং স্কুটির স্পিডও কম ছিল, তাই আমার পরিবর্তে মেয়েটি ব্যথা পেল। আর পড়ে গিয়ে তো প্রথম উক্তিটি বলেছে তা তো আপনারা শুনেছেন। বর্তমান মেয়েটির একটা পা এখনও স্কুটির নিচে আটকে আছে। মেয়েটি বসে থাকায় স্কুটি সরাতে পারছে না। এখনও মেয়েটির ফেস দেখতে পেলাম না। মেয়েটি বসে সামনের দিকে ঝুঁকে পা বের করার চেষ্টা করছে, ফলে তার চুলগুলো সামনে এসে ফেসটা ঢেকে রেখেছে। মেয়েটি অনেক চেষ্টার পর যখন পা বের করতে পারল না, তখন সোজা হয়ে বসে ফেসের উপর পড়ে থাকা চুলগুলো কানের পিছে নিয়ে গুজে দিল আর আশেপাশে তাকালো। আমি তো মেয়েটির ফেস দেখে ফিদা হয়ে গেছি। আবার ভাববেন না আমি মেয়ে দেখে পছন্দ করে ফেলি। জীবনে প্রথমবার এই মেয়েটাকে মনে ধরেছে। আমি অপলকভাবে তার দিকে তাকিয়ে আছি। মেয়েটি পাশে তাকিয়ে আমাকে দেখতে পেল। তখন মেয়েটি বলে, এই কাওয়ার বাচ্চা, এদিকে আয়। আমি মেয়েটার দিকে একদিনে তাকিয়ে আছি। তার কথা আমার কানে আসছে কিন্তু মস্তিষ্ক পর্যন্ত পৌঁছাচ্ছে না। আমি শুনছি না দেখে মেয়েটি একটু জোরে বলল, এই কাওয়ার বাচ্চা। আমি দাঁড়িয়ে ওকে দেখছি। কোথায় কি হচ্ছে সেদিকে আমার কোনো খেয়াল নেই। মেয়েটি এবার একটা কলম আমার দিকে ছুঁড়ে দিল। কলমটা আমার গায়ে লাগাতেই আমি বাস্তবে ফিরলাম। মেয়েটির দিকে তাকিয়ে দেখি রেগে লাল হয়ে গেছে। রেগে যাওয়ার ফলে তাকে আরও বেশি কিউট লাগছে। আমি বললাম, জি আমাকে বলছেন? হ্যাঁ তোকে বলছি, এদিকে আয়। আমি মেয়েটার কাছে গেলাম। স্কুটিটা আমার উপর থেকে সরা। আমি কোনো কথা না বলে স্কুটিটা তার উপর থেকে উঠিয়ে দাঁড় করালাম। মেয়েটি উঠে দাঁড়ালো আর কিছু না বলে আমার পিঠে একটা কিল মেরে চুল মুঠি করে ধরে ঝাঁকাতে লাগলো। আমি বললাম, আরে আরে কি করছেন? শালা, তোর জন্য আমি পড়ে গেছি। আমার এত সাথে স্কুটিটা, তোর চুল ছিঁড়ে তোকে টাক করে দিব। আরে লাগছে ছাড়েন, অসভ্য মেয়ে কোথাকার। এভাবে কেউ কোনো অপরিচিত মানুষের চুল ধরে টানাটানি করে? চোরের মায়ের বড় গলা। শালা, তোর জন্য আমি অ্যাক্সিডেন্ট করেছি। তুই আমার কাঁধে আঘাত না করলে আমি পড়তাম না। সব দোষ তোর। শালা, এতবার হর্ন দিলাম, শুনতে পাস নাই? বয়েরা কোথাকার। আরে আমি তো আমার মতে হেঁটে যাচ্ছিলাম, কানে হেডফোন ছিল তাই শুনতে পাইনি। আপনি পেছন থেকে এসে ধাক্কা দিলেন আর কন্ট্রোল হারিয়ে পড়ে গেলেন। এখানে আমার দোষ কই? নিজে তো ঠিক করে স্কুটি চালাতে পারেন না। প্লিজ আমার চুলগুলো ছেড়ে দিন। সব দোষ তোর। তুই আগে আমার স্কুটি ঠিক করে দিবি, তারপর তোকে ছাড়বো। আরে এভাবে চুল ধরে রাখলে কিভাবে ঠিক করব? আমার চুলগুলো ছেড়ে দিল। কি গুন্ডি রে! যা, ছেড়ে দিলাম। এবার আমার স্কুটি ঠিক করে দে। আমিও রাগি ফেস দেখে কিছুই বলার সাহস পাচ্ছি না। হঠাৎ আমার মাথায় একটা বুদ্ধি আসলো। দেখেন, আজকে প্রথমবার কলেজে যাচ্ছি। আপনার ঠিকানা আর ফোন নাম্বারটা দিন। আমি বিকালে আপনার স্কুটিটা ঠিক করে আপনার বাসায় দিয়ে আসবো। এতে করে মেয়েটার ঠিকানা ও ফোন নাম্বার পেয়ে যাবো। হি হি। আপনারা আবার বলে দিয়েন না। মেয়েটি আবার আমার চুল ধরে জোরে জোরে ঝাঁকাতে লাগলো। ও মা গো, তোমার ছেলেকে আজ টাক করে দেবে গো, কেউ আর মেয়ে দিবে না গো। শালা, আমার নাম্বার চাস? তোর তো সাহস কম না। তুই আমার এলাকায় এসে আমার উপর লাইন মারিস। ভুল হয়ে গেছে খালাম্মা, আমাকে মাফ করে দেন। কি বললি? আমি তোর খালাম্মা? আমি কোন দিক থেকে তোর খালাম্মা লাগি? আচ্ছা, সব দোষ আমার। সব কিছুর জন্য আমিই দায়ী। প্লিজ আমার চুলগুলো ছেড়ে দিন। যা, ছেড়ে দিলাম। আর কখনো আমার সামনে হিরো সাজতে আসবি না। আচ্ছা, কিন্তু আপনার স্কুটির কি করব? শোন, আমি কলেজে পড়ি। কলেজে গিয়ে যে কারোর কাছে জিজ্ঞেস করবি মিহি ও তার বন্ধুদের আড্ডা দেওয়ার জায়গাটা কই, তাহলে দেখিয়ে দিবে। আর কাল আমার স্কুটিটা ঠিক করে সেখানে গিয়ে দিয়ে আসবি। আর কাল যদি না দিস তো তোর খবর আছে। গন্ডিটার নাম তাহলে মিহি? ঠিক আছে, আমি কালই আপনার স্কুটিটা দিয়ে দিব। আর আমিও ওই কলেজেই ভর্তি হয়েছি। ওই, তোর নাম ঠিকানা বল, যদি আমার স্কুটিটা নিয়ে পালিয়ে যাস। আমাকে কি আপনার চোর মনে হয়? কি? আমাকে কোন অ্যাঙ্গেল থেকে আপনার চোর মনে হয়? সব অ্যাঙ্গেল থেকেই। যতক্ষণ আমার স্কুটিটা ঠিক করে দিচ্ছিস, আমার স্কুটিটা ঠিক করে দেওয়ার পর তোকে ভালো করে দেখে বলবো তোকে আমার কেমন মনে হয়। এখন তোর ডিটেলস বল, তার আগে তোর ফোন নাম্বারটা দে। কেন, আমার ফোন দিয়ে কি করবেন? ফোন দিতে বলছি না তোকে? আবার চুল ধরে ঝাঁকাতে লাগলো। ও মা গো, তোমার ছেলেটা সাদের চুলগুলো ছিঁড়ে ফেললো গো। আন্টি, ফোনটা নিয়ে আমার চুলগুলো ছেড়ে দিন প্লিজ। ফোনটা এক হাত দিয়ে নিয়ে অন্য হাতে চুলগুলো ধরে চোরে একটা ঝাঁকুনি দিয়ে ছেড়ে দিল। সাথে হেডফোনটাও নিল। আমি আহ করে উঠলাম।
এটা আমাকে আন্টি বলার শাস্তি। এবার পরিচয় দে, মিথ্যা বললে ফোন পাবি না। আমার নাম মেঘ, নাম তো শোনাই হোগা। ওই শালা তোরে এত ভাব নিতে বলছি, ঠিক করে বল। বলছি আমি মেঘরাজ, সবাই মেঘ বলে ডাকে। বাবা সরকারি কর্মকর্তা, এখানে এবার ট্রান্সফার হয়ে এসেছে। মা গৃহিণী, ফ্যামিলিতে আরেকটা বড় ভাই ও ভাবি আছে। আমি এবার অনার্স প্রথম বর্ষের ছাত্র, বড় ভাই জব করছে। এবার আমার ফোনটা দিন। আর আপনার পরিচয়? আমি মিহি, আর কিছুই তোর জানার প্রয়োজন নেই। কাল যদি আমার স্কুটি না দিস তাহলে আমার ফুল পরিচয় জানতে পারবি। যা ভাগ। মেয়েটি না মিহি চলে যেতে ধরল। আমি স্কুটি ধরে দাঁড়িয়ে আছি। এই রে, গ্যারেজ কোথায় এটাই তো জানি না। স্কুটি ঠিক করব কিভাবে? মিহির থেকেই তো জানতে পারি। মিস মিহি, মিস মিহি। শালা শুনেও না শোনার ভান করে। এই যে মিহি আন্টি বলার সাথে আমার দিকে ফিরে তেড়ে আসতে লাগলো। আমি স্কুটিটা স্ট্যান্ড দিয়ে দাঁড় করিয়ে একটু পিছিয়ে গিয়ে দাঁড়ালাম। ওই তুই আবার আমাকে আন্টি বলেছিস? আজ তো তুই শেষ। আমার দিকে আস্তে আস্তে বলল কথাটা। আপনাকে আন্টি বলার পিছনে আপনার হাত আছে। আগে আমার কথাটা শুনুন, তারপর রাগ করেন। আমি ব্যাগ কাঁধে বাঁধিয়ে মাথায় 2 হাত দিয়ে রাখলাম। বলা যায় না যেই মেয়ে তোর এসে আমার চুল ধরতে পারে। বল শুনি। দেখেন, আপনাকে আমি আন্টি বলার আগে যে ডাকছিলাম আপনি শুনতে পাইছিলেন না? হ্যাঁ শুনেছি তো। ব্যাস, তাইলে কেন আপনাকে আন্টি বলেছি নিশ্চয়ই বুঝতে পারছেন। না, আমার শুনতে ইচ্ছা হয়নি, তাই শুনি নাই। তুই আন্টি বললি কেন? আচ্ছা সরি, এখন দয়া করে বলবেন কি গ্যারেজটা কোথায়? আমি কেন বলবো? তুই আমাকে আন্টি বলেছিস। এখন যেখান থেকে পারিস কাল কলেজে ক্লাস শুরু হওয়ার আগে আমার স্কুটি ঠিক করে নিয়ে ওই জায়গায় হাজির হবি। এটাই তোর শাস্তি। বলে চলে গেল। যা বাবা, একে তো নিজের দোষ স্বীকার করবে না, আবার কিছু বললেই কেউটে গোকরা সাপের মতো ফনা তুলে তেড়ে আসবে। দেখে তো মনে হয় বয়সে আমার ছোট, তবে অবশ্য রাগলে তাকে বেশ লাগে। আমি স্কুটি ঠেলে কলেজ মোড়ে গেলাম। সেখান থেকে একটা লোকের কাছে গ্যারেজের ঠিকানা জেনে নিলাম। তারপর গ্যারেজে গিয়ে স্কুটিটা ঠিক করে রাখতে বললাম। তারপর কলেজে চলে আসলাম। কলেজে গিয়ে দেখি ক্লাস একটা প্রায় শেষের দিকে, তাই না ঢুকে বাইরে দাঁড়িয়ে আছি। এমন সময় একটা ছেলে, চুল এলোমেলো, আসলো দৌড়াতে দৌড়াতে, এসেই ক্লাসে ঢুকতে গেল, কিন্তু স্যার ঢুকতে দিল না। 5 মিনিটের মতো বাকি আছে তাই হয়তো। ছেলেটা বাইরে দাঁড়িয়েই জোরে জোরে শ্বাস নিচ্ছে, মুখে তার মুচকি হাসি দেখে মনে হচ্ছে যেন এভারেস্ট জয় করছে। আমি তার কাছে গেলাম, বললাম, এক্সকিউজ মি ভাই, আপনি কি ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট? জি, আপনি? জি আমিও। আমি মেঘ, ফ্রেন্ড। আমি নাইম, ফ্রেন্ড। তাহলে তুই করে বলি। অবশ্যই, কিন্তু তোকে তো আগে কখনো কলেজে দেখি নাই। আমি তো এখানে আসছি আজ 3 দিন হচ্ছে, দেখবি কি করে? বাবা সরকারি চাকরি করে, ট্রান্সফার হয়েছে, তাই এই এলাকায় আসা। আগে অন্য এক কলেজে পড়তাম। বুঝলাম। কিন্তু তোর বিষয়টা আমার মাথায় ঢুকলো না। এমনভাবে দৌড়ে আসলি যেন তোকে কুত্তায় ধাওয়া করছে। ভাই আর বলিস না, আমার একটা কিউট সুন্দর দরজাল বোন আছে, সবসময় আমার পিছে লেগে থাকে। আর সে রাগী প্লাস গুন্ডি, কিছু বললেই আমার উপর টর্নেডো চালায়। ছোট সন্তান, তাই বাবা মাও অনেক বেশি ভালোবাসে আর সবসময় ওর পক্ষ নিয়ে কথা বলে। আজকে সকালে ঘুমাইছিলাম, কলেজে না আসার ইচ্ছা ছিল। ভাই কি বলবো, বোনটা কই থেকে এসে চুল ধরে টেনে তুললো, তারপর আচ্ছা মতো কেরালো আর বলল শাহজাহান স্যারের ক্লাস চলাকালীন কলেজে উপস্থিত না হতে পারলে বাসায় গেলে আবার কেলাবে। ভাই ভালো স্টুডেন্ট হওয়ায় স্যারদের সাথেও তার ভালো সম্পর্ক। আমি নিশ্চিত ওই স্যারের কাছে ফোন করে শুনবে, আর স্যার যদি না বলে তাহলে আমাকে কাপড় কাচার মতো করে ধোলাই দিতে। জানি না কার উপর রাগ করছে, আর সেই রাগ আমার উপর ঝাড়ছে। সবসময় অন্যের রাগ আমার উপর ঝাড়ে। আহা, শুনে মজা পাইলাম। একদিন দেখাস তোর বোনকে। আমাদের কথা বলার মাঝে স্যার বেরিয়ে গেলেন। আমরা ক্লাসে গিয়ে বসলাম, একে একে সবগুলো ক্লাস করলাম। নাইম ওর বন্ধুদের সাথে আমাকে পরিচয় করিয়ে দিল। একদিনেই নাইম ও তার বন্ধুদের সাথে ভালো সম্পর্ক গড়ে উঠল। কলেজ শেষে বাসায় আসলাম, তারপর খেয়ে একটা ঘুম দিলাম। ঘুম ভাঙলো ফোনের টনে। ফোন হাতে নিয়ে দেখি নাইম ফোন দিছে। ফোন রিসিভ করার পর, হ্যালো বল। আমরা সবাই কলেজ মোড়ে আড্ডা দিতেছি, তুই আয়। আচ্ছা 5 মিনিট অপেক্ষা কর, 10 মিনিটে আসতেছি। আমি ফ্রেশ হয়ে কলেজ মোড়ে গেলাম। সেখানে পৌঁছে দেখি নাইম, রাকিব, শিহাব, স্বপ্নিল, ইসমাইল, উজ্জ্বল তারা বসে আড্ডা দিচ্ছে। ওরা সবাই ফ্রেন্ড। আজ কলেজে নাইম ওদের সাথে পরিচয় করিয়ে দিয়েছিল। আমি ওদের কাছে গেলাম, ওরা আমাকে বসার জায়গা করে দিল। আমি বসে বললাম, কিরে সবাই মনে হয় নাইমকে পচাচ্ছিস,
দূর থেকে দেখে তাই মনে হলো। পরে ভাই শালা সবগুলোর গার্লফ্রেন্ড আছে, আর আজ আমার নাই বলে। শালা গার্লফ্রেন্ড বানাতে গেলে সাহস লাগে, তোর তো বেটা সেটাও নাই। দেখ এই হালার বল দেয় দুটো চালায়, আর তুই সি। দেখলি ভাই, আজ আমার গার্লফ্রেন্ড নেই বলে এরা আমাকে কেমন করে অপমান করে। যা, তোকে কাঁদতে হবে না, আমি হেল্প করব তোর চরিত্র থেকে গার্লফ্রেন্ড না থাকার কলঙ্কটা মুছতে। আগে বল, তোর পছন্দের কেউ আছে নাকি? না। ঠাস ঠুস ধুরুম ধারাম, বুঝলেন না তো? নাইমের পাশে শিহাব বসেছিল, ওই হালায় আবার বেশ মোটা গোটা। ওই নাইমের মাথা নিচু করে ধরলো, অমনি সবাই নাইমের পিঠে যে যেমন পারলো হাত সাফ করলো, আমি বাদে। মিনিট খানেক পর ওকে ছেড়ে দিল। ও মারে জ্বলে গেল। শালা আমার যেদিন গার্লফ্রেন্ড হবে সেদিন তোদেরকে এক এক করে দেখে নিব। এ তোর দেখা যাবে। এ মেয়ে হালাই মিথ্যা বলছে, সেই ক্লাস 10 থেকে একটা মেয়েকে পছন্দ করে, কিন্তু বলতে পারে না, শুধু আমাদেরকে বলে দিতে বলে। ইন্টার ফার্স্ট ইয়ারের সময় আমরা জোর করে ওকে ওই মেয়ের কাছে প্রপোজ করতে পাঠাইছিলাম। হালাই কি বলছিলি জানি না, ফুলটা দিয়ে দৌড়ে চলে আসছিলি। এখনো শুধু দূর থেকে হা করে দেখা যায়, আবার বলে কি কাউকে পছন্দ করে না। তো কি করব, ওর সামনে গেলেই আমার হার্ট যেন মুখ দিয়ে বাইরে চলে আসার উপক্রম হয়। আমি কি করব? বেশ জটিল প্রেম তোর দেখছি। তো মেয়েটিও কি তোকে পছন্দ করে নাকি তার বয়ফ্রেন্ড আছে? না না, ওর কোনো বয়ফ্রেন্ড নাই। কিরে অর্ধেক বলিস কেন, পুরোটা বল। দুজনে ক্যাম্পাসে বসে সেই 19 শতাব্দীর প্রেম লীলা চালায়। এ একবার ওর দিকে তাকায় আর ও একবার এর দিকে তাকায়। কি প্রেম মায়েরি, কিন্তু কেউ কাউকে বলে না। ভাই তার উপর আবার মেয়েটা ওর বোনের বেস্ট ফ্রেন্ড। ওই যে একবার ফুল দিয়েছিল, এইটা ওর বোন। কেমন যেন দেখা যায়। এর জন্য ওর বোন ওকে এমনভাবে কেলাইছিল যে 5 দিন কলেজে আসতে পারিস নাই। তার উপর আবার ওকে নিয়ে সেলুনে নিয়ে গিয়ে টাক করে দিয়েছিস। আচ্ছা, আমি তোদের প্রবলেম সলভ করে দিতে পারি, কিন্তু তার পরিবর্তে তোকে সবাইকে ট্রিট দিতে হবে। ভাই আমি রাজি, কিন্তু আমার গুন্ডি বোনটা যেন আমাকে কিছু না বলে, সেটাও তোর মাথায় রাখতে হবে। ওকে ডান, কিন্তু এর জন্য তোকে ডাবল ট্রিট দিতে হবে। কি বলিস সবাই? ভাই তোর সাথে আমরা একমত। হালার মোটকারে খাওয়ার কথা একবার বললেই হলো। আরও কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় চলে আসলাম। পরের দিন সকালে একটু আগে বাসা থেকে বের হলাম। তারপর গ্যারেজ থেকে মিহির স্কুটিটা নিয়ে সেটা চালিয়ে কলেজে আসলাম। মিহির বলা জায়গায় স্কুটিটা রেখে সেখানে বসে ফেসবুকে নিউজ ফিড দেখছি। কিছুক্ষণ পর হঠাৎ করে আমার উপর টর্নেডো শুরু হলো। বুঝলেন না তো? পিছে থেকে কেউ আমার চুল ধরে সেই জোরে ঝাঁকি দিচ্ছে। ও মারে, কে বে? চুল ছাড়, না হলে তোর খবর আছে। কিছু বলে না, বাট চুল ধরে চাকাতেই আছে যেন আমার সব চুল ছিঁড়ে ফেলবে। আমি মাথায় হাত নিয়ে যে আমার চুল ধরেছে তার হাত দুটো ধরলাম। ও মা, এত নরম হাত, একেবারে তুলোর মতো। নিশ্চিত কোন মেয়ে, কিন্তু আমি তো এখানকার কোনো মেয়েকে চিনিনি মিহি ছাড়া। তবে কি এটা মিহির হাত? আমি ওই হাত দুটো ধরে পিছনে ফিরলাম। এ মা, এ তো সত্যি সত্যি মিহি। ওই আপনার সমস্যা কি? যখনই দেখা হয় আমার চুলের উপর অত্যাচার করেন। অনেক বড় সমস্যা। কি সমস্যা? কাল দোষ ছিল আপনার, তাও আমার চুলগুলো ধরে আচ্ছা মতো ঝাঁকাইছেন, কিন্তু আজ তো আমি কিছুই করি নাই। তাইলে তুই আমার স্কুটি চালিয়েছিস কেন? যেখানে আমার পাপা ভাইয়া আমার স্কুটি চালায় না, সেখানে তোকে আমার স্কুটি চালানোর অধিকার কে দিয়েছে? এইটা কোনো কথা কইলেন আপনি? আমি কি সেই গ্যারেজ থেকে স্কুটিটা ঠেলে আনবো, নাকি তাও আবার ভালো স্কুটি? হ্যাঁ, তাই করবি। আচ্ছা বাদ দেন, আপনার স্কুটি তো আপনিই পেয়েছেন। এবার আমার ফোন আর হেডফোনটা ফেরত দেন। না দিলে? না দিলে আমি প্রিন্সিপাল স্যারের কাছে কমপ্লেন করব। এই তোরা শুনছিস? এই ব্যাটা নাকি আমার বিরুদ্ধে প্রিন্সিপাল স্যারের কাছে কমপ্লেইন করবে। মিহির পিছনে থাকা বান্ধবীদের বলল কথাটা। প্রিন্সিপাল স্যার কে জানিস? আমার বড় পাপা। আর আমার পাপা এই শহরের পুলিশ কমিশনার। তার সাহস নাই আমাকে কিছু বলার। এই যে তোর ফোন আর হেডফোন, ভাবছিলাম তোকে দিয়ে দিব, কিন্তু তোর মনে হয় নেওয়ার বেশি একটা ইচ্ছা নাই। না না, প্লিজ ফোনটা দেন, আর হেডফোনটা চাইলে আপনি রাখতে পারেন। ওই শালা, তোর কি আমাকে ভিখারি মনে হয়? যা, তোকে তোর ফোন আর হেডফোন দুইটাই দিয়ে দিব, কিন্তু এর জন্য তোকে সবার সামনে 50 বার কান ধরে উঠবস দিতে হবে। কি? ক্যাম্পাসে সকলের সামনে আমাকে কান ধরে উঠবস দিতে হবে? তাও আবার একবার না, দুইবার না, পুরো 50 বার? সরি, আমি পারবো না। আমার ফোনটা দেন। না পারলে আর কি করার, এই যে তোর ফোন আর হেডফোন আমার পকেটে রাখলাম। মিহি জিন্সের প্যান্ট আর শার্ট পরে আছে, তাই ফোন আর হেডফোন তার প্যান্টের পিছনে 2 পকেটে রাখলো। সাহস থাকলে নিয়ে দেখা। দেখেন, আমার কিন্তু রাগ উঠছে, আর রেগে গেলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। আপনার পাপা কমিশনার হতে পারে, কিন্তু আমি তার ভয় পাই না। আর সাহসের কথা বললেন না, সেটা আমার একটু বেশি আছে। কিছু করলে পরে আপনিই পস্তাবেন। পাই নাকি? বেশ, দেখি তোর কেমন সাহস। বলার সাথে সাথে মিহির কোমরে হাত দিয়ে টেনে আমার সাথে মিশিয়ে ফেললাম। তারপর কিছু বলার সুযোগ না দিয়ে ওর মাথার পিছনে হাত দিয়ে
ওর ঠোঁটের সাথে আমার ঠোঁট মিলিয়ে দিলাম। মিহি চোখ বড় বড় করে তাকিয়ে আমার থেকে নিজেকে ছাড়িয়ে নিতে চেষ্টা করলো, কিন্তু আমি এক হাতে কোমর ও অন্য হাতে মাথা চেপে ধরাই ছাড়াতে পারলো না। প্রায় 5 মিনিট মতো ওকে কিস করলাম। এর মাঝে ওর পকেট থেকে আমার ফোন আর হেডফোনটা নিয়ে নিলাম। তোমার ঠোঁটের স্বাদ কিন্তু সেই। আর একটা কথা, আই লাভ ইউ। কাল প্রথম দেখায় তোমাকে ভালোবেসে ফেলছি। তখন বলতে পারি নাই, কিন্তু এখন বললাম। বলেই চলে যেতে নিলাম। পিছনে ফিরে আবার বললাম, এখন থেকে রাগটা কমাও, আর কাল থেকে এসব ছেলেদের শার্ট প্যান্ট পরবা না। পরলে কিন্তু তোমার সাথে কি করবো আমি নিজে জানি না। লাভ ইউ জানু, পরে কথা বলবো, বাই। আমি চলে আসলাম। মিহি আর ফ্রেন্ডরা এখনো হা করে আছে। একটু আগে কি হয়ে গেল সব তাদের মাথার উপর দিয়ে গেল। ক্যাম্পাসের ভিতর এমন একটা ঘটনা ঘটে গেল, কিন্তু সবাই তা দেখেও কিছু বলল না, কেননা সবাই কম বেশি মিহির সম্পর্কে জানে। কেউ কিছু না বললেও একজন ঠিকই এই ঘটনাটা ভিডিও করে রাখলো। আমি বেশ একটু এগিয়ে আবার পিছনে ফিরে মিহির দিকে চাইলাম। দেখি মিহি মাথা নিচু করে কান্না করছে। এবার আমার খারাপ লাগছে, কেননা হাজার হলেও সে একটা মেয়ে, আর তার মান সম্মান আমি ধুলোয় মিশিয়ে দিলাম। আমি হাঁটতে হাঁটতে ক্লাসে চলে আসলাম। ক্লাসে এসে মাথা নিচু করে একটা বেঞ্চে বসে আছি। একটু পর আমার পায়ের উপর কেউ ফোন রাখলো, আর ফোনে আমি মিহিকে কিস করছি সেই ভিডিওটা প্লে হচ্ছে। আমি ফোনটা হাতে নিয়ে চোখ বড় বড় করে সামনে তাকালাম। কিরে মামা, মেয়েটাকে চিনিস নাকি? বেশ তো ক্যাম্পাসের সকলের সামনে কিস করে আসলি, আর এখন মাথা নিচু করে বসে আছিস? আরে মামা, খালি নামটা জানি মিহিতা, আর আজ জানতে পারলাম ওর বাবা এই শহরের কমিশনার, এবং ওর বড় পাপা নাকি আমাদের প্রিন্সিপাল স্যার। তো ভালোবাসিস নাকি এমনি এমনি কিস করে আসলি? আরে দোস্ত, তোকে সত্যিই ভালোবাসি, খুব বেশি ভালোবেসে ফেলছি। কাহিনী কি মামা, খুলে বলতো। 4 দিন এসেই এলাকার গুন্ডি মেয়েকে ভালোবেসে ফেলছো? তারপর ওদের কালকের ও আজকে সবকিছু খুলে বললাম। সত্যি ওকে খুব বেশি ভালোবেসে ফেলছি রে দোস্ত। আমি কি করে পারলাম সকলের সামনে ওকে এভাবে অপমান করতে? কিন্তু আমি ওসব কিছুই করতে চাইনি রে দোস্ত। কিন্তু কিভাবে কি হয়ে গেল আমি বুঝতে পারি নাই। এখন বুঝতে পারছি আমি কিভাবে এটা করতে পারলাম, কেন যে তখন নিজের রাগকে কন্ট্রোল করতে পারলাম না। আরে মাথা তোল। আমি চুপ করে কান্না করছিলাম। এ কি, কাঁদছিস কেন? ওই আমি কাঁদছি না তো। চোখে হাত দিয়ে দেখতো। আমি চোখে হাত দিতে ভেজা মনে হলো। আরে দোস্ত, কাঁদতে হবে না। এখন চাকরির জন্য চেষ্টা করতে শুরু করে দে। আফটার অল আমার একটা মাত্র বোন, তাকে তো আর বেকার ছেলের হাতে তুলে দিতে পারি না। মানে কি বলিস? আমি অবাক হয়ে নাইমের দিকে তাকালাম। পাশ থেকে রাকিব, ইসমাইল, স্বপ্নিল, উজ্জ্বল, শিহাব সবাই অবাক হয়ে নাইমের দিকে তাকিয়ে আছে। কিরে, তোরা আমার দিকে এমন করে তাকিয়ে আছিস কেন? তুই এত সহজে মেনে নিলি? এতে না মানার কি আছে? একদিনে যা বুঝলাম, মেয়ে খুব ভালো একটা ছেলে। তাছাড়া ওর চোখে আমি আমার বোনের জন্য সত্যিকার ভালোবাসা দেখেছি। কি, মিহি তোর বোন? হ্যাঁ রে, আমার একটা মাত্র কিউট রাগী গুন্ডি দরজাল বোন। আমি শুধু এর বেস্ট ফ্রেন্ডকে ফুল দিয়েছিলাম, তাই আমাকে যে কেলানি দিয়েছিল, তুই তো ওকে ডাইরেক্ট কিস করলি। তোর যে কি অবস্থা করবে ভাবতেই আমার শরীরের লোম খারাপ হয়ে যাচ্ছে। শালা, কই পাশে থেকে একটু সাহস দিবি তা না, উল্টো ভয় দিচ্ছিস। কেন, তোর নাকি আবার সাহস একটু বেশি? দূর বেটা, সাহস আছে অন্যান্য বিষয়ে, এই বিষয়ে না। কি রে, তোরা কিছু বলিস না কেন? আমার আর কি বলবো, তোদের শালা দুলাভাইয়ের কথা শুনছি। আইডিয়া? মিহি আমাকে কিছু করতে বা বলতে আসলে আমি নাইমের কথা বলে ফাটিয়ে যাব। কি? ওই বেটা, আমার কথা বলে কাটিয়ে যাবি মানে? আমি কি তোর বলেছিলাম যে আমার বোনকে গিয়ে কিস করবে? ভালো আইডিয়া দিলি। এখন একটা ভালো জবের দরকার। সামনে শীতকাল, আর শীতকাল একা শুইতে মন চায় না। জবটা হলে তোর বোনকে আমার করে নিব। যা শালা, তোকে বলছিলাম আমারটার সাথে সেটিং করে দিতে, সেখানে শালা নিজেরটা সেট করে নিলি, তার উপর আবার আমার বোনকে। শালা চিন্তা করিস না, আগে একটা ভালো জব খোঁজ। জব পেলে তোর পছন্দের মেয়ের সাথে তোর বিয়ে আমি নিজে দাঁড়িয়ে থেকে দিব। এখন তোর বোনের ফোন নাম্বারটা দে। এই নে। তারপর 9 নাম্বারটা দিল। এখন চল, ট্রিট দিবি। আচ্ছা চল। আজ আর ক্লাস করা হলো না। রেস্টুরেন্টে গিয়ে ওদের খাওয়ালাম। এরপর সারাটা দিন ঘোরাঘুরি করলাম। ঘুরতে ঘুরতে বেশ রাত হয়ে গেল। বাড়িতে আগেই ফোন করে জানিয়ে দিয়েছিলাম নাইম রাকিবের সাথে ওর বাসায় চলে গেল। সবাই যার যার বাসার দিকে চলে গেছে। এখন আমি একা একা বাসায় যাচ্ছিলাম। মেইন রোড দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। কলেজ থেকে 50 মিনিটের মতো দূরে যাচ্ছি। এমন সময় একটা জোরালো শব্দ শুনলাম, মনে হলো গুলির শব্দ। আমি দ্রুত হেঁটে কলেজ গেটে পৌঁছালাম। গেটের পাশে দেখলাম একটা পুলিশের গাড়ি দাঁড় করানো। তারপর গেট থেকে উকি দিয়ে দেখি ক্যাম্পাসে 15 জন লোক দাঁড়িয়ে আছে আর 3 জন শুয়ে আছে। তারা যেদিকে তাকিয়ে আছে আমি সেদিকে তাকিয়ে দেখি তাদের দেখে কিছু দূরে আড়ালে কয়েকজন পুলিশ দাঁড়িয়ে আছে। এরপর ক্যাম্পাসে দাঁড়িয়ে থাকা লোকগুলো তাদের পিছন থেকে গান বের করে গুলি করতে লাগলো। দুই পক্ষের গোলাগুলিতে পুলিশের সবাই মারাত্মকভাবে আহত হলো। মারা গেল কিনা বুঝলাম না, কিন্তু বিপক্ষের 7 জন মারা গেছে। 3 জন শুয়ে কাতরাচ্ছে আর বাকি 5 জন এখনো দাঁড়িয়ে আছে। তারা যখন দেখলো পুলিশের আর গুলি ছুটছে না, তখন তারা দৌড়ে পালিয়ে যেতে চেষ্টা করলো। আর দেখলাম তারা যাওয়ার সময় কিসের একটা ব্যাগ নিয়ে গেল। তারা কলেজের পিছন গেটের দিকে এগোতে লাগলো।
তাই আমি দ্রুত গেট টপকে ভিতরে ঢুকে আহতদের কাছে গেলাম। যারা দুজন কাতরাচ্ছিল তাদের একজনের কাছে একটা গান পড়ে থাকতে দেখলাম। সেটা তুলে ম্যাগাজিন চেক করে দেখলাম এখনো 5টা গুলি আছে। আমি গানটা পুনরায় লোড করে পালিয়ে যাওয়া লোকগুলোর দিকে এগোলাম তাদের মারার উদ্দেশ্যে। আর যাওয়ার সময় জুতা খুলে গেলাম যাতে করে শব্দ না হয়। আমি দৌড়ে যাওয়ার কারণে দেখলাম তারা বেশি এগোতে পারে নাই। গেট লাগানো ছিল তাই সেটার উপর দিয়ে পার হতেই তাদের টাইম লাগছে। 4 জন পার হয়ে গেছে এবং একজন তখনও গেটের উপর রয়েছে। আমি দেওয়ালে গা দিয়ে গেটের দিকে এগোলাম। গেটের কাছে গিয়ে অপেক্ষা করতে লাগলাম লোকটার নামার জন্য। লোকটা নামার পর তারা সামনে এগোনোর জন্য যেই পিছে ফিরল, সাথে সাথে আমি গেটের ফাঁক দিয়ে তাদের মাথার দিকে গান সেট করে গুলি ছুড়লাম। তারা আমার দিকে ফেরার সময় পেল না। আগে কখনো গান না চালালেও তারা আমার থেকে মাত্র 8-9 ফিটের দূরে থাকায় গুলিটা ঠিক মাথায় লাগছে। মুহূর্তেই 5 জন মারা গেল। তারপর আমি গেট টপকিয়ে ব্যাগটা নিয়ে সামনের গেটের দিকে এগোলাম। সামনের গেটেও তালা দেওয়া ছিল। লাস্ট গুলিটা ছুঁড়ে তালা খুললাম। এরপর পুলিশগুলোর কাছে গেলাম, গিয়ে দেখি তারা 10 জন। তাদের ভিতরে 8 জন কোনো নড়াচড়া করছে না। মারা গেল কিনা বুঝলাম না। 2 জনের জ্ঞান আছে। একজনের কাছ থেকে কোনো রকমে জেনে নিলাম গাড়ির চাবি কার কাছে আছে। আর তারপর ওই লোকটার পকেট থেকে গাড়ির চাবি বের করে নিয়ে গাড়ির কাছে গেলাম। গাড়িটা নিয়ে কলেজের ভিতরে ঢুকিয়ে প্রথমে পুলিশের লোকগুলোকে গাইতে তুললাম। তারপর অপরাধীদের যে 2 জন বেঁচে ছিল তাদের কাছে গিয়ে আমার কাছে থাকা গানটা দিয়ে তাদের মাথায় পিছনে আঘাত করে অজ্ঞান করে তাদেরকেও গাড়িতে তুললাম। এরপর নিজে গাড়ি চালিয়ে হসপিটালে পৌঁছালাম। হসপিটালে পৌঁছে হসপিটালে কর্মচারীদের সাহায্যে সবাইকে হসপিটালের ভিতরে নিয়ে গেলাম। ডাক্তার এসে গুলি লাগা দেখে এত রাতে কিছু করতে চাইল না। আমি তখন আমার কাছে থাকা গানটা তার মাথায় ঠেকলাম, যদিও তাতে কোনো গুলি নাই। ডাক্তার ভয় রাজি হয়ে গেল। তিনি আরও কিছু ডাক্তারকে ফোন করে ডেকে নিয়ে তাদেরকে সাথে নিয়ে ওটিতে ঢুকলো। আমি বাইরে বসে আছি, নিজের কাছে এখন খারাপ লাগছে। আমি আজ 5টা মানুষ খুন করে আসলাম, আদৌ জানি না তার দোষ নাকি নির্দোষ। ফোন বের করে দেখি রাত 2:17 বাজে। আমি ভাইয়ের কাছে ফোন দিলাম। হ্যালো ভাইয়া। কিরে কই তুই? এত রাত হয়ে গেছে, তুই এখনো বাসায় এলি না যে? আমি ঠিক আছে, আমি আর আসতে পারবো না। এক বন্ধুর বাসায় আছি, বাসায় চিন্তা করতে না, বারণ করো। আচ্ছা, সাবধানে থাকিস। তারপর ফোন কেটে দিলাম। তারপর বসে থেকেই ঘুমিয়ে গেলাম। ঘুম ভাঙলো একটা নার্সের ডাকে। তিনি আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেলেন। ডাক্তার, এদের এখন কি অবস্থা? দেখেন, তারা সবাই গুরুতর আহত। 4 জন অনেকটাই সুস্থ। তাদেরকে ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে। সকাল 10টার দিকে তাদের জ্ঞান ফিরতে পারে, আর বাকি কয়েকদিন লাগবে জ্ঞান ফিরতে। ডাক্তার ভয় ভয় বলল। ডাক্তারের সাথে আরও কিছুক্ষণ কথা বললাম। এরপর আমি তাদের কেবিনে গেলাম। কারো জ্ঞান ফিরে নাই, তাই একটা চেয়ারে বসে ফেসবুক চালাচ্ছি। এমন সময় তাদের কারোর ফোনে কল আসলো। ফোনটা হাতে নিয়ে দেখলাম কমিশনার স্যার ফোন দিয়েছে। আমি ফোন রিসিভ করে তাকে হসপিটালে ঠিকানা দিয়ে চলে আসতে বললাম। 9:30টার দিকে ডাক্তারের সাথে ফর্মাল ড্রেসে একজন পুলিশ আসলো। একটু পর জানতে পারলাম তিনি এই শহরের কমিশনার। স্যার, ইনি কাল রাত 2টার দিকে এনাদেরকে হসপিটালে আনছিলেন। আমাকে দেখিয়ে ডাক্তার বলল কথাটা। কমিশনার আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকালো। আমি তার কাছে এগিয়ে গেলাম। এরপর আমার ব্যাগ থেকে কালকের সেই ঘটনাটা বের করে তাকে দিলাম। আর সেই ব্যাগটাও কাল থেকে ব্যাগটা আমার সাথেই রেখেছিলাম। এরপর কালকে সব কিছু খুলে বললাম। পকেট থেকে রুমাল বের করে সেটা দিয়ে ধরে গানটা নিল। তারপর ব্যাগটা ফ্লোরে রেখে সেটা খুললো। তারপর আরও কিছু কাজ করলো। তারপর দাঁড়িয়ে আমাকে তার কাছে ডাকলো। তোমার পরিচয়? জি স্যার, আমি মেঘ, কলেজে অনার্স ফার্স্ট ইয়ার স্টুডেন্টের পরিচয়। আমার পরিচয় দিলাম। স্যার অবাক হয়ে আমার দিকে তাকালো। তুমি কি জানো এই ব্যাগে কি আছে? না স্যার, আমি ব্যাগটা খুলি নাই। কিভাবে বলবো স্যার? প্লিজ আমাকে জেলে দিবেন না, আমার ক্যারিয়ার শেষ হয়ে যাবে। এই ব্যাগে ড্রাগস রয়েছে, যার মূল্য কয়েক কোটি টাকা। আর তুমি কাল কাদের মারছো জানো? এই শহরের সব থেকে বড় মাস্তান ইয়াসিন শিকদারের ডান হাত ইউসুফকে। আই এম প্রাউড অফ ইউর মাই বয়। তুমি নিজেই জানো না কাল তুমি সমস্ত দেশের জন্য কত বড় উপকার করেছো। আর ভয় নেই, তোমার ব্যাপারে কেউ কিছু জানবে না, আর তোমাকে জেলেও যেতে হবে না। ধন্যবাদ স্যার, অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ তো তোমার প্রাপ্য। পুলিশ অনেক চেষ্টা করেও যে কাজটা করতে পারে নাই, তুমি নিজের অজান্তেই সেই কাজটা করে দিয়েছো। বলো, আমি কি তোমার কোনো সাহায্য করতে পারি? স্যার, আমার বড় ভাই পড়ালেখা শেষ করে বেকার বসে আছে। চাকরির ইন্টারভিউ দিতে গেলেই টাকা চায়। যদি তার জন্য কিছু একটা করে দিতে পারেন তাহলে। বুঝছি, এই নাও আমার কার্ড। কাল তোমার ভাইয়ের সকল দরকারি কাগজপত্র নিয়ে স্টেশনে চলে এসো, সাথে তোমার ভাইকেও নিয়ে এসো। জি, অনেক অনেক ধন্যবাদ স্যার। স্যার, আমি কি এখন বাসায় যেতে পারি? অবশ্যই। আর হ্যাঁ, কাল মনে করে আমার সাথে দেখা করবে। তোমার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। এখন যাও, কাল দেখা করিও। এরপর বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে ঘুমালাম। পরের দিন ভাইয়াকে নিয়ে কমিশনার স্যারের সাথে দেখা করতে গেলাম। স্যার ভাইয়ের সকল কাগজ দেখে বললেন, সামনের সপ্তাহে এসে আমার সাথে দেখা করবে। তারপর তাকে চলে যেতে বললেন। ভাইয়া আমার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে চলে গেল। তারপর স্যার বললেন, তুমি যে কাজটা করেছো তার জন্য আমাদের পুলিশ ডিপার্টমেন্টের সম্মান অনেকটা বেড়েছে। আমি চাই তুমি পুলিশে জয়েন করো। তোমার মতো সাহসী ছেলে পুলিশে অনেক দরকার।
আচ্ছা স্যার, আমি রাজি, কিন্তু স্যার আমি কিছু শর্ত আছে। আমি স্পেশালভাবে নিয়োগকৃত আন্ডার কভার অফিসার হয়ে জব করতে চাই, যে নিজেই অপরাধীদের সরাসরি যে কোনো শাস্তি দিতে পারবে, আর কেউ আমাকে কোনো প্রকার অর্ডার করতে পারবে না। যদি আমার শর্তে রাজি হন তাহলে আমিও রাজি। ঠিক আছে, আমাকে একদিন সময় দাও, কাল তোমাকে জানাবো। তোমার নাম্বারটা দাও। স্যার একটা কথা, আমি আমার বন্ধুদেরকেও আমার সহযোগী হিসেবে চাই। যদি তারা রাজি হয় আমি ওদের সাথে কথা বলবো, যদি আপনি আমার শর্তে রাজি হন। ওকে, তুমি এখন যাও, কাল ফোন দিলে চলে এসো। তোমার বন্ধুদের সাথে কথা বলে দেখো, তারা রাজি হলে তাদেরকেও নিয়ে এসো। বাসায় ফিরে লাঞ্চ করে ঘুমালাম। বিকালে নাইমের ফোনে ঘুম ভাঙলো। আরে দুলা ভাই, কই আছিস? মাঠে চলে আস, খেলা আছে। বাজি ধরছি 3,000 টাকা। আপনার সালা, সম্মান দিয়ে কথা বল। আর এখন ঘুমে আছি, আমি যেতে পারবো না। তোর সম্মানের গুলি মারিস। ভাই আস না প্লিজ। ওকে, আসবো যদি খেলায় জিততে পারি। 2,000 টাকা আমার। যা ভাগ খালা, আমরা কি আঙুল চুষবো? তোমরা আঙ্গুল চোষো আর ললিপপ চোষো, তাতে আমার কিছু যায় আসে না। ভাই এমন করিস কেন? আয় না প্লিজ। আমার শর্তে রাজি থাকলে আসতে পারি, না হলে বলো, আমি ঘুমাবো। আচ্ছা রাজি, আয়। এরপর ফ্রেশ হয়ে মাঠে চলে আসলাম। খেলা শুরু হলো। প্রথমে বিপরীত দল ব্যাটে গেল। 12 ওভারের খেলা। ওরা 11 ওভারে 125 করে অল আউট হয়ে গেল। 126 রানের টার্গেট। এরপর আমরা ব্যাটে 6 ওভারে 3 উইকেটে 28 রান করছে। এবার আমি ব্যাটে গেলাম। আমি টিকে আছি, আমার পার্টনার চেঞ্জ হচ্ছে বারবার। শেষ পর্যায়ে 6 বলে 6 রান লাগবে। আমাদের 8 উইকেট পড়ে গেছে। আমি এখন ব্যাটে। লাস্ট ওভারের ফার্স্ট বল ডট গেল। সেকেন্ড বল করলো ফুল টাচ বল। চোখ বুজে গায়ের জোরে ব্যাট চালালাম। আমাদের দলের সবাই চিল্লিয়ে উঠল। আমি চোখ খুললাম, চেয়ে দেখি বল শূন্যে ভাসছে। বলের দিকে লক্ষ্য করে দেখলাম বলটা রাস্তা দিয়ে হেঁটে যাওয়া একটা মেয়ের একদম পাশে গিয়ে ল্যান্ড করলো। মেয়েটি মাঠের দিকে ফিরে তাকালো। এ কি, মেয়েটার কেউ নাই, এ তো মিহি। তারপর মিহি বলটা নিয়ে মাঠের ভিতরে আসলো, একেবারে আমার সামনে এসে দাঁড়ালো। আমি ওর রাগী চেহারাই হারিয়ে গেছি। মিহু আমার গালে ঠাস করে 10 কিলো ওজনের একখান চর বসিয়ে দিল। ভাই কি বলো, মিহু দেখতে যেমন সুন্দর সেই সাথে সেই লেভেলে ডাকি। চর খেতে বাস্তবে ফিরলাম। গালে হাত দিয়ে সামনে তাকিয়ে দেখি মিহি দাঁড়িয়ে। আরে ওই তো রাস্তায় ছিল, এখানে কেমনে আসলো? চারপাশে তাকিয়ে দেখি মাঠে কোনো পশু পাখিও নাই, শুধুমাত্র আমরা দুইজন ছাড়া। সবগুলো আমারে ফেলেই হাওয়া হয়ে গেছে। আমি চারপাশে তাকিয়ে দেখছি কোনো পথ দিয়ে সহজে পালানো যাবে। এমন সময় মিহি আমার তলপেটারটা ঘুষি দিল। উমা বলে আমি ব্যথায় পেটে হাত চেপে ধরে সামনে ঝুঁকে গেলাম। সামনে ঝুঁকতেই কান চোয়াল বরাবর দিল এক থাপ্পড়। ভাই, যদি কেউ মেয়েদের হাতের থাপ্পড় খেয়ে থাকেন তাহলে বুঝতে পারছেন কেমন লাগে। বাস্তবে আম্মু ছাড়া কোনো মেয়ের মার খায় নেই। মাঠে পড়ে গেলাম, এক হাত পেটে আর এক হাত গালে দিয়ে শুয়ে আছি। মিহি কোনো সময় বা সুযোগ না দিয়েই আমার বুকের উপর বসলো, আর বসতেই আমার চুলগুলো মুঠি করে ধরলো। এরপর শুরু হলো ঝাঁকানি। মনে হচ্ছে আমার ঘাড়, মাথা আর চুলের উপর দিয়ে 2009 সালের মতো একটা আইলা ঝড় বয়ে চলেছে। কতক্ষণ ঝাঁকাইলো বলতে পারবো না। ছেড়ে দেওয়ার পর মনে হলো আমার মাথা আর আমার শরীরের সাথে জুড়ে নেই, যেন আলাদা হয়ে গেছে। চুল ছেড়ে দেওয়ার পর আমি মিহির দিকে তাকালাম। চোখে চোখ পড়তেই দেখি মিহির চোখ দিয়ে আগুন ঝরছে। আমি ওর চোখের দিকে তাকিয়ে থাকার সাহস পাইনি। মাটিতে মাথা দিয়ে চোখ বুজে শুয়ে রইলাম। মিহি এখনো আমার বুকের উপর বসে আছে। হঠাৎ জোরে উম্মা শব্দ করে গালে একটা কিস করে উঠে দাঁড়ালো। গালে মিহির নরম ঠোঁটের ছোঁয়া পেয়ে চোখ খুলে দেখলাম মিহি আমার বুকের উপর থেকে উঠে যাচ্ছে। মিম দাঁড়িয়ে আমার দিকে একটু সময় চেয়ে থেকে চলে গেল। আমি মিহির দিকে হা করে চেয়ে আছি। মিহি একটুখানি সামনে গিয়ে ফিরে তাকালো। মিহি ফিরে তাকাতে আমি জোরে বললাম, ইয়াহু বলে চেঁচিয়ে উঠলাম। মিহি আমার কাণ্ড দেখে একটা মুচকি হাসি দিল। হাসিটা সোজা 2 হাত দিয়ে হাঁটে জায়গায় চেপে ধরালাম। আমি বুকে হাত দিয়ে মিহির দিকে তাকিয়েছি। আমার বুকে হাত দেওয়া দেখে মিহি শব্দ করে হেসে উঠল। পাগল একটা। বলে সামনে তাকিয়ে হাঁটতে শুরু করলো। আমি ওর যাওয়ার পথে চেয়ে আছি। এমন সময় কেউ আমার পায়ে জোরে এক লাথি দিল। পিছনের দিকে তাকিয়ে দেখি হারামিরা দাঁড়িয়ে হাসছে। কিরে, কেমন কেলানি দিল? আর তুই খাইলি কেমন? পেট ভরছে? নাইমের কথা শুনে সবকটা জোরে জোরে হাসতে লাগলো। আমি উঠে বসতে গেলাম, কিন্তু মিহি এমন ঝাঁকানো ঝাঁকাইছে যে উঠতে গেলে ঘাড়ে ব্যথা পেলাম। ফ্রেশ হয়ে পড়লাম। এটা দেখেই সবগুলো আবার হাসতে শুরু করলো। হাসতে হাসতে সবগুলো মাঠে গড়াগড়ি খাচ্ছে। আমি মনে মনে ভাবছি, দাঁড়া হালারা, আমি একবার সুস্থ হয়ে নেই, তোদেরকেও তোদের গার্লফ্রেন্ডের হাতে এমন কেলানি খাওয়াবো। ওই চুপ হালার পুতেরা, আগে আমাকে টেনে তোল। মাগো, আমি আজকেই চুল কেটে ফেলবো। কেন রে, ভাবি তোকে সেই
চুপ হালা লুচ্চা। আমার বউ আমাকে মারুক তাতে তোর কি? ওই বেটা, আমার বোন কবে তোকে বিয়ে করলো? আলা আমাকে রাইকে তো কেটে বললি। এখানে কি কি হয়েছে তা তুই কেমনে জানবি? উফ কি হাসি রে, বাইরের হাসি দেখে জীবন পার করে দিতে পারি। ভাই, অনেক দূর চলে গেছি, ফিরে আয়। ভাই উঠতে পারবি নাকি দৌড়ে ওঠাতে হবে? হালাও উঠতে পারলে আমি এই মাঠের মাঝে শুয়ে থাকতাম। এরপর বন্ধুরা আমাকে উঠিয়ে কাছের হসপিটালে নিয়ে গেল। ডক্টর কিছু ওষুধ লিখে দিল আর ঘাড়ে প্যাড ব্যবহার করতে বললো। এরপর বাইরে এসে ফার্মেসি থেকে ওষুধগুলোর প্যাড নিলাম। সেটা টাকা দে। টাকা কি গাছ দিয়ে পড়ে না? কই দিয়ে পরে আমি জানি না, তুই টাকা দিবি ব্যাস। হালা ছিলাম ঘুমে পড়ে, ফোন করে ডাকলি তুই, বিপদের সময় আমার ফেলে চলে গেলি। তোর জন্যই আমার এই অবস্থা। তো কি করব? মার খাওয়ার জন্য দাঁড়িয়ে থাকবো? এ তো সেই কথা হয়ে গেল যে স্যারের সামনে গিয়ে বলি, আই বায়েল মুঝে মার। রাকিব নাইম শালাকে ধরতো, তোকে মামার দোকান দেখাবো। আরে আগে বলবি না? রাকিব নাইমকে ধরে রাখলো, আমি ওর পকেট থেকে ওয়ালেট বের করার চেষ্টা করছি। হালা, খাওয়ার কথা শুনলেই হয়। মোটু স্যার আমাকে, তোকে বিরিয়ানি খাওয়াবো। আমি নাইমের পকেট থেকে ওয়ালেট বের করে নিলাম। রাকিব ছাইরা দে হালাকে, আর হোটেলে নিয়ে যা, পেট পরে খাবি। নাইম নিজেই খাওয়াতে চাইছে। হালা, তোকে তো হালা না দুলাভাই বলার ধর তোর ওয়ালেট। নাইম ওয়ালেট করে দেখলো, ও কয়েকটা খুচরা টাকা ছাড়া কিছুই নেই। হালা, এটা কি হইলো? এইটা তোর শাস্তি, আমি বাসায় যাচ্ছি, তুইও যা। বাসে যাওয়ার ভাড়াটা দে তো। হাইটা হাইতে যায়। কি হাইটে হাইটে বাসায় গেলে আমাকে আর খুঁজে পাবি না। যখন আমাদের রাইকা পালাইছিলি তখন তো ভাবিস নাই তোর বোন আমার কি হাল করবে। এখন নিজের বেলায় যত চিন্তা, যা ভাগ হালা। আমি ট্যাক্সিতে উঠে বাসায় চলে আসলাম। বাসায় গিয়ে কলিং বেল বাজাচ্ছি। দরজা খুললে আমার ভাবি, সে আমায় দেখে অবাক হয়ে বলে, কিরে এখানে সুস্থভাবে আসলি ঘাড়ে প্যাট লাগিয়ে? কি হয়েছে? আর বলে না ভাবি, তোর সুইট কিউট দজ্জাল যায় আমার এই হাল করছে। কি বলি আর একবার বলতো? আমি ঠিক শুনতে পাইনি। আমার যা তলস্তলা টেম্পো চালাও আর বললেই হঠাৎ। কি হয়েছে দিদিয়া? কে টেম্পো চালায়? এই কেলো করছে, মা জানলে আমাকে আর শান্তিতে থাকতে দিবে না। ভাবি প্লিজ। না, কোনো কথা শুনবো না। মা দেখে যাও তোমার ছোট বৌমা তোমার ছোট ছেলের কি হাল করছে। দেখি দেখি কে আমার ছেলেকে কি করলো। মা দরজার কাছে আসলো, আসতে হা করে আমার দিকে তাকিয়ে আমাকে দেখতে লাগলো। তারপর জোরে জোরে হাসতে লাগলো। ভাবিও সেই সাথে চোখ দিল। কে আমার ছেলেটাকে এমনভাবে জব্দ করলো? তাকে দ্রুতই এই বাসায় আনতে হবে। কই, জলদি বল আমার বৌমার বিষয়ে। কি? কেডা তোমার বৌমা? যে তোর এই হাল করছে সে। তোর বলতে হবে না, একটা ছবি দেখাতো আমার বৌমার। আর নামটা বলতো। আগে আমাকে ঘরে তো ঢুকতে দাও। আগে নাম বলবি, তারপর ছবি দেখাবি, না হলে ঘরে ঢুকতে পারবি না। বিয়ে না হতেই এই অবস্থা। বিয়ে হওয়ার পর তো এত বেশি কথা বলিস কেন? নাম বল। ডাক নাম মিহি, পুরো নাম জানি না। আর ওর কোনো ছবি নেই আমার কাছে। কি বললি? প্রেম করছিস অথচ গার্লফ্রেন্ডের নাম জানিস না? কোনো ছবি নেই ফোনে? তুই তো জাতের কলঙ্ক। ভাবি আমার বৌমার ছবি আর ফুল ডিটেলস নিয়েই হাজির হবি, তারপর তোকে ঘরে ঢুকতে দিব। আর যদি না নিস তোকে ঘরেও ঢুকতে দিব না, আর তোর খাবারও বন্ধ। ভাবি আম্মুর পাশে দাঁড়িয়ে মিটিমিটি হাসছে। ভাবি তুই মাকে একটু বোঝাও, কাল সব এনে দেবো প্লিজ। ও কি বুঝাবে আমাকে? আমি যা বলছি তাই কর। হাস করে দরজা বন্ধ করে দিল। আমি বাড়ি দাঁড়িয়ে নাইমকে ফোন দিলাম। হালাই রিসিভ করে না। 6-7 বার কল দেওয়ার পর ধরলো। হালার পুত, কই মরছিলি? জলদি তোর বোনের ছবি সহ ফুল ডিটেলস টেক্সট কর 10 মিনিটের ভেতর। হালা, আমি এখন রাস্তায় আছি, হেঁটে হেঁটে বাসায় যাচ্ছি। আর কি ওর জন্ম কুণ্ডলি নিয়ে বসে আসিস নাকি? আচ্ছা আচ্ছা, রাগিস কেন? কয়েকটা ছবি সেন্ড কর প্লিজ। যা হালা, দিব না। ভাই প্লিজ, আমার ঘরে ঢুকতে দিচ্ছে না যতক্ষণ না তোর বোনের ছবি দেখাচ্ছি আর ওর ফুল ডিটেলস দিচ্ছি। প্লিজ অন্তত কয়েকটা ছবি সেন্ড কর। আমার বেলায় মনে ছিল না যে অন্তত গাড়ি ভাড়াটা রেখে যা। আমি এখন বাসায় যাব, রেস্ট নিব, তারপর গিয়ে তোকে ছবি দিব। এতক্ষণ ভালোভাবে বললাম, দাদা তোর বোনকে কল দিচ্ছি, তারপর তোর নামে কেস করছি। যা পারিস করগে। ওকে ওয়েট কর, 5 মিনিটের ভিতর তোর বোন তোকে ফোন দিবে, দেখাচ্ছি মজা। আমি মিহির নাম্বারে ফোন দিলাম। নাইমের থেকে আগে নাম্বার নিয়েছি, কল দিতে রিসিভ করলো। কেমন আছেন? একে আমি তো মিহিকে আমার নাম্বার দেইনি, তাহলে আমাকে চিনলো কি করে? না না, চিনতে পারিনি, আমাকে তো তুই করে বলে। আমি এসব ভাবছি। হ্যালো, কই হারায় গেলেন মিস্টার মেঘ? তুমি আমাকে চিনলে কেমন করে? না চেনার কি আছে, আপনি মেঘ তো। জি, কিন্তু তুমি আমার নাম্বার পাইলে কই? তোমাকে তো আমার নাম্বার দেইনি, আর কল দেওয়ার সাথে সাথে রিসিভ করছো। ফোন হাতে নিয়ে বসেছিলে নাকি? খুব মিস করছিলাম আপনাকে, তাই তো বসে বসে আপনার ছবি দেখছিলাম। আর নাম্বার তো আমি প্রথম দিন ঝগড়ার মাঝেই নিয়ে নিছিলাম। এ কি, তুমি দেখি আমার থেকে এক কদম এগিয়ে। তো ছবি তুললে কখন? আমি তুলি নাই তো, আমার বান্ধবীদের দিয়ে তুলাইছিলাম। এত কিছু হয়ে গেল, কিন্তু আমি তোমার মুখ থেকে আসল কথাটা শুনতে পেলাম না। এখন তো আমি বুঝে গেছি তুমিও আমাকে পছন্দ করো। আর কতদিন ওয়েট করতে হবে সেই কথাটা শোনার জন্য? এত ব্যস্ত কেন? জানেন না সবুরের ফল মিষ্টি হয়?
এই আপনি বাদ দাও তো, এখন থেকে তুমি করে বলবা। হ্যাঁ, এখন কি করো? বাসার বাইরে দাঁড়িয়ে আছি, আম্মু আর ভাবি মিলে বাসায় ঢুকতে দিচ্ছে না। কেন? বিকালে মাঠে যেইভাবে চুল ধরে ঝাঁকাইছো, ঘাড়ে ব্যথা হয়েছে। ডক্টরের কাছে গেলে প্যাড ব্যবহার করতে বলছে, তাই ফার্মেসি গিয়ে প্যাড কিনে সেটা লাগিয়ে বাসায় আসছি। তার উপর গালে যেই জোরে থাপ্পড় দিছিলা, পুরা 5 আঙ্গুলের ছাপ হয়ে গেছে গালে। ভাবি এসব দেখে জিজ্ঞেস করছিল কে করছে। আমি আনমনে বলে ফেলছি তোমার যা, ব্যাস হয়ে গেল। সাথে সাথে মাকে ডেকে বলছে, আর আম্মু তোমার ফুল ডিটেলস আর ছবি চাইছে, কিন্তু আমার কাছে তো কোনোটাই নাই। তাই বললাম আমার কাছে এখন কোনোটাই নেই, কাল দেখাবো। কিন্তু আম্মু আমার কোনো কথাই শুনলো না, ঘরে তো ঢুকতেই দেয়নি, উপর থেকে খাওয়া বন্ধ করে দিচ্ছে। তোমার বিভীষণ মার্কা ভাইয়ের কাছে তোমার ছবি চাইছি, শালা আমাকে তোমার ছবিও দেয়নি। বলছে কি তোমার ছবি কি, তোমার কিছু ছবি টেস্ট করে দাও না আমায় প্লিজ, না হলে আজকের বাসায় ঢুকতে দিবে না। আমার শাশুড়ি মা তো খুব এই কি বললে? তোমার শাশুড়ি মা? দেখছি খুব জলদি এই বাসায় আনার ব্যবস্থা করতে হবে। ভালো হচ্ছে না কিন্তু। তুমি বললে কিছু না, আমি বললেই দোষ। এত কিছু বলছো, কিন্তু যেই কথাটা শোনার জন্য মনটা ছটফট করছে সেই কথাটা বলতে পারছো না। একবার বলো না আই লাভ ইউ প্লিজ। না, আমার বুঝি লজ্জা করে না? বলে কি গন্ডির আবার লজ্জা? এই কি বললি? ওই কিছু না তো শোনা, বলছি তোমার কিছু ছবি দাও না। তুই আমাকে গুন্ডি বলেছিস? যা, দিব না তোকে আমার ছবি, বাইরেই দাঁড়িয়ে থাক। আরে আরে তোমার ভাই আমার সামনে তোমাকে গুন্ডি দজ্জাল এগুলো বলে, তাই মুখ ফসকে বেরিয়ে গেছে। ওই যে বলে না স্লিপ অফ টাং, ওইটা হয়ে গেছে। সরি সোনা। হারামজাদা, আজকে বাড়ি আসুক, আজকে ওর একদিন কি আমার একদিন। আজকে ওকে দজ্জাল কাকে বলে কত প্রকার সব হারে হারে বুঝিয়ে দেব। ফোন রাখ। এই শুনো, যা কেটে দিল আমারই ভালো হয়েছে। আমি লাইনটাও ক্লিয়ার হয়ে গেল, আর নাইমের ওপর প্রতিশোধটাও নেওয়া হয়ে গেল। প্রায় 5 মিনিট পর মিহি ছবি পাঠালো। ছবিগুলো দেখে আবার ক্রাশ খাইছি, ফোনের উপরে বেশ কয়েকটা কিস করে দিলাম। এবার দরজায় টোকা দিলাম, একটু পর আম্মু খুললো। কি হয়েছে? যা বলছিলাম আনছিস? না, আবার দরজা বন্ধ করতে গেল, আমি হাত দিয়ে বাধা দিলাম। আরে শুনো তো, ওর ছবি আনছি, ডিটেলস আনতে গেলে ওর সাথে দেখা করতে হবে, কাল এনে দেব। কই দেখি ছবি দেখা। পছন্দ না হলে আজ তোর একদিন কি আমার একদিন। আমি ফোনে মিহির ছবি বের করে দিলাম। আম্মু মিহির ছবি দেখে ভাবিকে ডাক দিল। দিয়া মা, দেখে যা, কি সুন্দর মেয়ে পছন্দ করছে আমার ছেলে। আয় বাবা, ঘরে আয়। খুব ক্ষুধা লাগছে না তোর? তোর পছন্দের খাবার রান্না করে দিচ্ছি, তুই ফ্রেশ হয়ে আয়। এ কি আমার মা? একটু আগেই না আমায় ঘরে ঢুকতে পর্যন্ত দিল না। মা পাগল টাগল হয়ে গেলে নাকি? ভাবি দেখে যাও, মা পাগল হয়ে গেছে। কি হয়েছে রে মেয়ে? মা এমন চিৎকার করিস কেন? দেখ কি সুন্দর মেয়ে পছন্দ করছে আমাদের মেয়ে। কই দেখি দেখি। আম্মু আর ভাবি কথা বলছে, আমি উপরে চলে গেলাম আমার রুমে। ঘাড়ে ব্যথা, তাই ফ্রেশ হতে অনেক সময় লাগলো। ফ্রেশ হয়ে নিচে আসলাম খাওয়ার জন্য। ও মা, টেবিলে আমার সব পছন্দের খাবার সাজানো। বাবা আর ভাইও চলে আসছে, তারাও বসে আমার জন্য ওয়েট করছে। আমি গিয়ে একটা চেয়ারে বসলাম। মা ভাত দিল, সবাই চুপ করে খাচ্ছে। আজ টেবিলে অন্য দিনের মতো কোনো কথা হচ্ছে না। এমন সময় আম্মু বলে উঠলো, বাবা, কবে আনছিস আমার ছোট বৌমাকে? কথা শুনে আমি ভীষণ খেলাম। কাশতে কাশতে মুখ দিয়ে লালা বেরিয়ে গেল। খাবার সময় এসব কথা বলার কি দরকার? কি এমন বললাম? শুধু কবে আমার বৌমাকে বাসায় আনবে তাই জিজ্ঞেস করলাম। মা, এখনো বিয়ে হয়নি ওদের। তো কি হয়েছে, হয়ে যাবে। আমি কোনো কথা না বলে চুপ করে আমার রুমে চলে আসলাম। শুয়ে রেস্ট নিচ্ছি, ঘুম ঘুম পাচ্ছে, এমন সময় ফোন বেজে উঠলো। ফোন হাতে নিয়ে দেখলাম মিহির বাবার ফোন, মানে কমিশনার স্যারের ফোন। স্যার কেমন আছেন? ভালো। শোনো, আমি আরও কিছু অফিসারের সাথে তোমার বিষয়ে কথা বলেছি, তারাও রাজি হয়েছে, কিন্তু একটা শর্ত দিয়েছে। যে কোনো অপরাধীকে জানে মারার আগে তার সকল অপরাধের প্রমাণ আগে জমা দিতে হবে, তারপর তাকে মারতে পারবে। জি স্যার, বুঝছি। আপনি কাল 11টার দিকে সকল অফিসারদের নিয়ে একটা মিটিং ডাকুন, আমি আমার ফ্রেন্ডের নিয়ে মিটিংয়ে উপস্থিত হব। স্যার আরেকটা কথা ছিল। বলো। স্যার, আমার ফ্রেন্ডের ভিতর আপনার ছেলেও আছে, আমি চাই নাইমও আমার সাথে পুলিশে যোগদান করুক। নাইমের ইচ্ছা থাকলে করতে পারে, ইনফ্যাক্ট আমিও চাই নাইম পুলিশে জয়েন করুক। অনেক অনেক ধন্যবাদ স্যার, কাল একেবারে মিটিংয়ে দেখা হবে। ওকে। এরপর ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে আগে ফোন করে বন্ধুদের সকলকে 9টায় কলেজ ক্যাম্পাস উপস্থিত হতে বললাম। তারপর সকল কাজ সেরে কলেজে চলে আসলাম। 9টার দিকে সবাই চলে আসলো। সবার শেষে নাইম আসলো খোঁড়াতে। পুরো চেহারার বায়োগ্রাফি চেঞ্জ হয়ে গেছে। কিরে, তোর এই অবস্থা হলো কি করে? হালা, তুই কথা বলবি না আমার সাথে? আর বলবি তো কি হয়েছে? আর বেদ তোকে কি করেছে? ওই হালার জন্য আমার এই অবস্থা। না জানি মেয়েকে ফোন দিয়ে কি বলছে, আর আমি বাসায় যেতেই আমাকে কেলাতে শুরু করছে। শালা রাতে ব্যথার জন্য ঘুমাতে পারিনি। তখন আমার কথা শুনলে এত কিছু হইতো না। তাছাড়া ধন্যবাদ শালা, তোর জন্য আমাদের লাইনটা সেট হয়ে গেছে। তোর মতো শালা থাকলে
কোনো ছেলেরই প্রেম কেউ ঠেকাতে পারবে না, এর জন্য তোকে কাল ট্রিট দিব। যা, তোর ট্রিটের কুষ্টি কিলাই। আরে বাদ দে তো তোদের নাটক, যা বলার জন্য এত সকাল সকাল ডাকে তাই বল। আচ্ছা বলছি, আমি একটা কাজ করতে চলেছি, আমি চাই তোরাও আমার সঙ্গ দে। বলতে পারিস তোদেরকে সবসময় আমার পাশে প্রয়োজন। কি এমন কাজ করতে চলেছি ভাই? নির্ভাবের কোনো বিষয় হলে আমি নাই। না রে, তোরা হয়তো শুনছি গত পরশু এই শহরের সব থেকে বড় মাস্তান ইয়াসিন শিকদারের ডানহাত ইউসুফ আমাদের কলেজের পিছন গেটের রাস্তায় মারা গেছে। সাথে আরও 4 জন ছিল, আর কলেজের ভিতরে আরও 6 জন ছিল। রাস্তার ওই 5 জনকে আমি মারছি, আর ভিতরেগুলো পুলিশের সাথে গোলাগুলিতে মারা গেছে। ওরা সবাই অবাকের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। কি এত কিছু হয়ে গেছে আর আমাদের জানে না? কিভাবে কি হয়েছে খুলে বল। আমি ওদেরকে সেদিনের রাতের সব কাহিনী খুলে বললাম। তারপর কমিশনার স্যারের সাথে যেসব কথা হয়েছে সেগুলো বললাম। এখন বল, তোরা কেমন সাথ দিবি? না হলে বল, আমি তোদেরকে জোর করব না। আর কি বলিস, আমরা সবাই তোর সাথে আছি। কিন্তু তোমার বাবার থেকে মত নিতে হবে। আমি তোর বিষয়ে তোর বাবাকে বলছি, শ্বশুর আব্বা রাজি হয়েছে। আর শোন, আজ 11টায় একটা মিটিংয়ে যেতে হবে সবাইকে, তাই সবাই এখনই বাসায় গিয়ে রেডি হয়ে যায়। আর এতক্ষণ যা কিছু বললাম তার সব কিছু যেন সিক্রেট থাকে, এমনকি তোদের মা বাবাও যেন জানতে না পারে। এরপর সবাই মিটিংয়ে গেলাম, সেখানে অনেক অফিসার ছিল, তারাও আমার দেওয়ার শর্তে রাজি হলো। এরপর ঠিক হলো আমাদের স্পেশালভাবে 1 বছরের ট্রেনিং দেওয়া হবে। কমিশনার স্যারের সাথে স্টেশনে আসলাম, স্যারকে বললাম, স্যার আমাদেরকে যেখানে ট্রেনিং দেওয়া হবে সেখানকার একটা কলেজে ভর্তি করে দেওয়া হলে আমাদের পড়াশোনা চালিয়ে যেতে পারবো। আমি সব ব্যবস্থা করে দিব, তোমরা চিন্তা করো না। আর সামনের মাসের 1 তারিখ থেকে ট্রেনিং শুরু হবে। তারপর চলে আসলাম, পরের দিন কলেজে গেলাম। ক্যাম্পাসে বসে আড্ডা দিচ্ছি, এমন সময় কেউ আমার পিঠে হাত রাখলো। বন্ধুরা সব আমার পিছে তাকিয়ে এক এক করে উঠে গেল। আমি পিছনে তাকিয়ে দেখি মিহি। ওরা চলে গেল কেন? আমি ইশারায় চলে যেতে বলেছি। কেন? ওমা, তোমার সাথে কথা বলবো, সেখানে ওরা থেকে কি করবে? তাছাড়া ভাই ছিল না ওদের সাথে, আমার বুঝি লজ্জা শরম নাই? ওরে আমার লজ্জাবতী লজ্জারে, দেখি দেখি তাকাও আমার দিকে। মিহি আমার দিকে তাকাতে ওর কালে একটা কিস করে দিলাম। এই কি করছো? সবাই দেখছে তো। ও তার মানে আড়ালে করতে সমস্যা নেই, ওকে চলো পার্কে যাই। তারপর ভালো হচ্ছে না কিন্তু। ভালো তো, তুমি আমার সাথে করছো না। আমি যে কথাটা তোমার মুখ থেকে শুনতে চাইছি সেটা বলছো না। আরে বাবু, বলবো তো, এত উতলা হয়েও না। এই একদম বাবু বলবা না, আজকে তোমার সাথে বিয়ে হলে কালকে তোমাকে একটা বাবু গিফট করতে পারবো। ওকে ওকে, তো কি বলে ডাকবো তোমায়? যা খুশি বলো, কিন্তু বাবু বলে ডাকবা না। ওকে চলো, ফুচকা খেতে যাব। এই আগে তোমার ফুল ডিটেলস বলো, আজকে বাসায় গিয়ে যদি বলতে না পারি তাহলে নিশ্চিত আমাকে বাসা থেকে বের করে দিবে। ওকে বলছি। এরপর মিহি ওর ফুল ডিটেলস বললো। এবার চলো ফুচকা খেতে। এই তুমি না ইন্টার ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, যাও তোমার ক্লাস চলছে আর তুমি যাবে ফুচকা খেতে? যাব না, আগে ফুচকা খাবো তারপর ক্লাসে যাব। না, আগে ক্লাস করবে, ক্লাস শেষে তোমাকে ফুচকাও খাওয়াবো আর করতেও নিয়ে যাবো। যাও ক্লাসে যাও। বাবুটা, সরি সরি, আর বলবো না। তোমার কথা শুনে ক্লাসে যাচ্ছি। ক্লাস থেকে বের হয়ে যেন তোমাকে দেখতে পাই, না হলে কিন্তু। আরে কথায় কথায় রেগে যাও কেন? যাও, তোমার ক্লাসের সামনে দাঁড়িয়ে থাকবো। মিহি চলে গেল ক্লাসে, বন্ধুরা ফিরে আসলো। দেখছিস শালা, আমার সামনে আমার বোনের সাথে প্রেম করে, ওকে কিস করে। কথা ছিল আমার লাইনটা সেট করিয়ে দিবে, সেখানে নিজেই খাম্বা পিলার গেড়ে বসে গেল। এই সম্মান দিয়ে কথা বলবি, 2 দিন বাদে তোর দুলাভাই হবো। রাখ তোর সম্মান। আর 13 দিন বাকি আছে ট্রেনিংয়ের। 13 দিন পর অন্য কোথাও চলে যেতে হবে 1 বছরের জন্য। এর ভিতর শ্রাবণী যদি আমাকে দেখতে না পেয়ে অন্য কাউকে ভালোবেসে ফেলে, তখন আবার কি হবে? তোকে 1 সপ্তাহ সময় দিলাম, এর ভিতর যদি আমার লাইনটা সেট করিয়ে দিতে না পারিস, তাহলে তোর এই ভিডিও আমি বাবাকে দেখাবো। তারপর কি হবে তুই নিজেই ভেবে দেখ। আরে ভাই রাগ করিস কেন? আমি কি বলছি তোর লাইন সেট করে দিব না? আর আমার সাথে মিহির ভালো আন্ডারস্ট্যান্ডিং তৈরি না হলে তোর বিষয়টা ওকে বললে তোকে তো কেলানি দিবে, সাথে আমাকেও দিবে। আমি এত কিছু বুঝি না, 1 সপ্তাহের ভিতর সব ঠিক করে দিই। আচ্ছা দিব, এখন চল ক্লাসে যাই। এরপর ক্লাসে চলে গেলাম। 12:37 বাজে। সেই 1 ঘন্টা আগে থেকে মিহির ক্লাসের সামনে দাঁড়িয়ে আছি। 40 বাজতেই স্যার বেরিয়ে গেল। তারপরে মিহি আর ওর বান্ধবীরা বেরোলো। ওদের নিয়ে চলে আসলাম ক্যান্টিনে। সবার জন্য ফুচকা অর্ডার করলাম। মিহি সহ মিহির বান্ধবীরা মোট 5 জন আর আমি। মিহি আমাকে ওদের সাথে পরিচয় করিয়ে দিল। আমি ওদের সাথে কথা বলে একটু ভাব জমানোর চেষ্টা করছি। মাঝে মাঝে মিহির দিকে তাকাচ্ছি, এমনিতেই মেয়েরা ঝাল বেশি দিয়ে ফুচকা খায়। তার উপর মিহি রেগে গেছে, তাই ঝালে আর রাগে মিহির গাল লাল হয়ে গেছে। আমি ওকে এই অবস্থায় দেখে আবারও 1 দফা প্রেমে পড়ে গেলাম। তাই ওর বান্ধবীদের সাথে কথা বলে ওকে আরও বেশি রাগানোর চেষ্টা করছি। আগে 1 প্লেট খেয়েছিল আর 1 প্লেট খাচ্ছিল। প্লেট শেষ হতেই পার্স থেকে টাকা বের করে ওর বান্ধবীদের বলল, তোরা যত পারিস খা, আমি ওকে নিয়ে যাচ্ছি। বলে আমার কাছে এসে আমার শার্টের কলার ধরে দাঁড় করালো। এরপর টেনে নিয়ে যেতে লাগলো। আমি ঘটনার আকস্মিকতায় বোবা হয়ে গেছি। মিহি চোখ রাগে লাল হয়ে গেছে। আমি নিশ্চিত
এখন কোনো কথা বললেই আমার কপালে দুঃখ আছে। আমি চুপচাপ ওর সাথে যেতে লাগলাম। ক্যাম্পাসের সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। কলেজ গেট থেকে বেরিয়ে একটা রিক্সা ডাক দিল। এরপরে উঠে আমাকে বলল। তাড়াতাড়ি ওঠ। আমি উঠে পড়লাম। এখনও কলার ছাড়ে নাই। আমি তো ভয় দরদর করে ঘামছি আর আমার রুমালটা দিয়ে কপালের ঘাম মুছছি। এ তোর বাসার ঠিকানা বল। কেন কেন বলার সাথেই কলার ছেড়ে চুল ধরলো। ধরেই ঝাঁকানি শুরু। আমার মুখ দিয়ে যেই আহ শব্দটা বেরিয়েছে সেই অমনি আমার হাত থেকে রুমালটা নিয়ে মুখে ভরে দিল। এরপর রিক্সায় বসে যত রকমভাবে মারা যায় সকলভাবে মারলো। কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে এই তোর বাসার ঠিকানা বলতে বললাম না? আমি ওর কথা শুনে ওর মুখের দিকে তাকালাম। ওর চোখে চোখ পড়তে আমি চোখ নামিয়ে নিলাম। তারপর চুপচাপ বাসা ঠিকানা বলে দিলাম, কারণ খুব ভালো করে জানি এখন ওর কথা না শুনলে আবার আমার কপালে কেলানি আছে। এই কদিনে এতটা ঠিক বুঝে গেছি। একটু বাদেই রিক্সা আমার বাসার সামনে গিয়ে থামলো। ফের আমার কলার ধরে নামালো। তারপর মিহি নিজেই ভাড়া মিটিয়ে আমাকে টেনে নিয়ে গিয়ে কলিং বেল বাজালো। আম্মু এসে দরজা খুললো। দরজা খুলতেই আম্মু হা হয়ে গেল। মুখ যেন আর কখনো বন্ধ হবে না। চোখের সামনে নিজের ছেলের কলার একটা মেয়েকে ধরে রাখতে দেখলে যা হয় আর কি। মিহি চোখ গরম করে আমার দিকে তাকালো, জানতে চাইছে এই মহিলাকে? আমার আম্মু। আর আম্মু ও মিহি তোমাদের যার ছবি দেখিয়েছিলাম। মিহি আমার কলার ছেড়ে আম্মুকে 5 সালাম করলো। থাক মা, ওই তুই চেয়ে চেয়ে দেখছিস কি? মেয়েটাকে নিয়ে ভেতরে আয়, ঘেমে ভিজে গেল মেয়েটা। আম্মুর কথা শুনে মনে হচ্ছে আমি এ বাসার চাকর। আয় মা, ভিতরে আয়। আম্মু মিহির হাত ধরে ভিতরে নিয়ে গেল। এরপর ভাবিকে ডাক দিল। দিয়া মা, কই তুই? দেখ কে আসছে আমাদের বাসায়। কি এসেছে মা? আরে নিজে এসে দেখ না। ভাবি কিচেন থেকে বেরিয়ে দেখে একটা মেয়ে মার সামনে সোফায় বসে আছে। তার মুখ দেখা যাচ্ছে না। ভাবি তাদের সামনে চলে আসলো। সামনে এসে দেখে মেয়েটি আর কেউ নাই, মিহি। কেননা ফ্যামিলির সবাই মিহির ছবি দেখেছিল। ভাবি সাথে সাথে মিহিকে জড়িয়ে তোলে। একটু পর ছেড়ে দিয়ে মা, মেয়ে জীবনে একটা কাজের কাজ করছে, এমন একটা সুন্দর মেয়েকে আমার যা হিসেবে পছন্দ করছে। আমি দরজায় দাঁড়িয়ে ওদের কাহিনী দেখছি। আমার দিকে কারো কোনো খেয়ালই নেই। আমি কোনো কথা না বলে নিজের রুমের দিকে যেতে ধরলাম। তখন মিহি বলে, আন্টি জানেন আপনার ছেলে কি করছে? এ কি মা, আমার ছেলেকে ভালোবাসিস আবার আমাকে আন্টি বলছিস? আন্টি না, আম্মু বল। আর কি করছে বেয়াদবটা? আন্টি তোমার ছেলে আমার সামনে আমার বান্ধবীদের সাথে ফ্লার্ট করে। তুমি বলো কোনো মেয়ে কি এটা সহ্য করতে পারে? পরে আমি যখন ওর দিকে রেগে তাকালাম, ও আরো বেশি করে ফ্লার্ট করতে শুরু করলো। তাই ওর কলার ধরে তোমার কাছে নিয়ে আসছি। ভুল কিছু করলে মাফ করে দিবে। তুমি কোনো ভুল কিছু করো নাই বোন। একদম ঠিক করেছিস মা। আমি সিঁড়ি দিয়ে উঠলে তাদের কথা শুনছি। মাঝে 5 পথে উঠতেই এই যে নবাব সাহেব, দাঁড়ান, একটু এদিকে আসেন। আমি বুঝতে পারছি এবার আম্মু আর ভাবি মিলে সার্ফ এক্সেল দিয়ে ধোলাই করবে। তাড়াতাড়ি উঠে রুমে ঢুকে দরজা ভিতর থেকে বন্ধ করে দিলাম। বাইরে থেকে আম্মু বলছে, তুই আমার মেয়েটাকে কাঁদিয়েছি, আজই তো খাওয়া বন্ধ। আগে রুম থেকে বের হোক, তারপর তোকে দেখছি। আমি খাবো না, দরজাও খুলবো না। বিয়ার গ্রিলস বলছে মানুষ খাবার ছাড়া 4 সপ্তাহ বেঁচে থাকতে পারে। আমি আরো কিছুদিন বাঁচতে চাই। দরজা খুললে আজকেই মারা পড়বো। তাই তোমরা এখন আসতে পারো। থাক ভিতরে, বাইরে আসলে আজ তোর খবর আছে। এরপর তারা চলে গেল। আমিও ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম। কখন যে ঘুমিয়ে পড়েছি বলতে পারবো না। ঘুম ভাঙার পর ফোন হাতে নিয়ে দেখি 6:30 মতো বাজে। আমি উঠে বাথরুমের দিকে এগোতে লাগলাম ফ্রেশ হওয়ার জন্য। পরক্ষণে দুপুরের ঘটনাটা মনে পড়ে গেল। ফ্রেশ হয়ে শব্দ না করে দরজা খুললাম। মাথা বের করে দেখার চেষ্টা করলাম রুমের আশেপাশে কেউ আছে কিনা। কেউ নেই। আমি রুম থেকে বের হয়ে সিঁড়ির কাছে আসলাম। নিচে তাকাতেই দেখি মা, ভাবি আর মিহি 3 জন মিলে টিভি দেখছে আর গল্প দিচ্ছে। মিহি এখনও তার বাসায় যায় নাই, আমাকে কেউ দেখে নাই। আমি দরজার দিকে তাকিয়ে দেখি দরজা খোলা। আমি সিঁড়িতে বসে জুতা খুলে হাতে নিলাম। এরপর শব্দ না করে নিচে নামলাম। নেমে চুপি চুপি দরজার দিকে এগোলাম। দরজার দিকে 3 হাত মতো দূরে থাকতেই এই তারা, আমি সোজা দাঁড়িয়ে গেলাম। তাদের দিকে তাকিয়ে দেখে আম্মু বসা থেকে উঠছে। আর তার কথা শুনে ভাবি ও মিহি আমার দিকে তাকালো। মুহূর্তে তারা আবার দরজার রূপে ফেরত আসলো। আমি আর না দাঁড়িয়ে এক দৌড়ে বাসার বাইরে চলে আসলাম। পিছন থেকে তারা কিছু বলছে, কিন্তু আমি আর সেদিকে খেয়াল করি নাই। এরপর আমাদের বন্ধুদের আড্ডা দেওয়ার জায়গায় চলে আসলাম। দেখি সবগুলো বসে আড্ডা দিচ্ছে। আমিও ওদের সাথে চোখ দিলাম। 10টার দিকে সবাই বাসার দিকে রওনা দিল। আইন বন্ধু, আমি কি আজকে তোর বাসায় থাকতে পারি? কি ব্যাপার? তোর লক্ষণ ভালো ঠেকছে না আমার কাছে। তোর বেটা মজা করিস না, এমনিতেই প্যারায় আছি। কেন? আজকে আবার ক্যালারি দিছে নাকি? হ্যাঁ রে ভাই, কি বলবো। আজকে কলেজ থেকে সকলের সামনে দিয়ে আমার কলার ধরে টেনে নিয়ে গেছে। কোথায় জানিস? সোজা আমার বাড়ি। আমার মার কাছে গিয়ে বিচার দিছে। ওদিকে মা তো ওর ছবি দেখে ওকে পছন্দ করে ফেলছিল। ওকে আজকে দুপুরে সব কাহিনী খুলে বললাম। ফলস্বরূপ আমি এখন বাসা ছাড়া। তোর বোন হয়তো এখন আমার বাসায় বসে আছে। ভাই আজকে রাতটা থাকতে দে প্লিজ। কালকে মায়ের রাগ কমে যাবে, তারপর সব ঠিক হয়ে যাবে। নাইম এতক্ষণ আমার কথা শুনে হাসতে হাসতে রাস্তায় গড়াগড়ি খাওয়ার অবস্থা। ওই বেড়া আমি পারছি না আমার জ্বালায়। আর তুই আমার কথা শুনে হাসছিস। সরি ভাই, কিন্তু কি করব? তোর কাহিনী শুনে হাসি আটকে রাখতে পারছি না।
এরপর দুইজনে হেঁটে হেঁটে নাইমদের বাসার দিকে যাচ্ছি। হঠাৎ সামনে একটা সেলুন বাঁধলো। সেলুনে চুল কাটতে দেখে মিহির চুল ধরে ঝাঁকুনি বিষয়টা মনে পড়ে গেল। আমি নাইমকে নিয়ে সেলুনে ঢুকলাম। কিরে বেটা, আমার বোনের ভয়ে চুল কাটতে আসছিস? কি করবো বল, প্রতিদিন ওই রকম করে চুল ধরে ঝাঁকালে আমার টাক হতে বেশি দিন লাগবে না। আমি সার দিয়ে চুল কাটলাম আমার সাথে চুলগুলো। এরপর নাইমের সাথে ওর বাসায় চলে আসলাম। নাইম আমাকে আন্টির সাথে পরিচয় করিয়ে দিল। আন্টি আমাদের ডিনার করতে ডাকলো। তখন নাইম বলল, আম্মু, মিহি কই? তাকে তো দেখলাম না। মিহি ওর কোনো বান্ধবীর বাসায় আছে, আর আজ রাতে সেখানেই থাকবে। আমার ধারণাই ঠিক, মিহি এখনও বাসায় ফিরেনি, আমাদের বাসায় আছে। আন্টির কথা শুনে আমি আর নাইম একে অপরের দিকে তাকালাম। ডিনার করে নাইমের সাথে ওর রুমে চলে আসলাম। কিছুক্ষণ গল্প করে ঘুমিয়ে গেলাম। সকালে নাইমের বাসা থেকে ওরই শার্ট প্যান্ট পরে কলেজে আসলাম। সাথে নাইমের একটা ক্যাপও পরে এসেছি। ক্যাম্পাসে বসে বন্ধুদের সাথে গল্প দিচ্ছিলাম। নাইম একটু ক্যান্টিনে গেছিল। এক পর্যায়ে আমার পিছন থেকে মিহির কণ্ঠস্বর শুনলাম। রাকিব ভাইয়া, আজ মেঘ আসেনি? রাকিব আমার দিকে তাকাতে আমি চোখ টিপ দিলাম। রাকিবও বুঝে গেল। না, মেঘ তো কাল নাইমের সাথে গেছিল, ওরা এখনো আসেনি। ওকে, আসলে প্লিজ আমাকে একটু জানাবেন। আচ্ছা। ই চলে গেল। ধন্যবাদ দোস্ত। হালা, কোনো ধন্যবাদে কাজ হবে না, ক্যান্টিনে চল। না জানি মিহি জানতে পারলে আমার কি হাল করবে। মার খাওয়ার আগে পেট পুরে খেতে হবে, যাতে করে মা সহ্য করতে পারি। কি আর কি করার নাই। আসলে সবাই মিলে ক্যান্টিনে গেলাম। সবগুলো খাদক শালারা পুরো 2000 টাকা বিল উঠাইছে। এটাও কষ্ট করে ফাঁকি দেওয়ার টাকা শালারা শেষ করে দিল। তারপর সবাই বসে রেস্ট নিচ্ছে। এমন সময় মিহির আগমন। ওই, তুই কাল রাতে বাসায় ফিরিস নাই কেন? বেশ ভালোই বুঝতে পারছে মিহি আমার উপর রেগে আছে এবং আমার কপালে দুঃখ আছে। আমি ওর কথা শুনে মাথা নিচু করে রাখলাম। কথা বলছিস না কেন? টাকা আমার দিকে। আমি ওর দিকে তাকালাম, রেগে কথা বলছে, কিন্তু এ কি মিহির চোখে টলমল করছে মনে হচ্ছে। এখন বৃষ্টি নামবে। হঠাৎই আমাকে জড়িয়ে ধরলো। তুমি আমার উপর রেগে আছো সোনা? আর কখনো এমন করব না। প্লিজ কথা বলো আমার সাথে। আই লাভ ইউ সোনা। আমার গালে প্লাস কপালে কিস দিয়ে। আমি তো মিহির ব্যবহারে অনেক অবাক হয়ে গেছি। ক্যান্টিনে সবাই আমাদের দেখছে। আমি বন্ধুদের ইশারা করে সবাইকে বের হয়ে যেতে বললাম। ওরা ক্যান্টিন ফাঁকা করে দিল। মিহি আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আমার বুকে মাথা রেখে কান্না করছে আর বলছে, প্লিজ কথা বলো আমার সাথে। আই লাভ ইউ বলছি তো সোনা। আই লাভ ইউ আ লট। আমি আর কখনো তোমার উপর রাগ করব না, তোমাকে মারবো না। প্লিজ, তোমার সব কথা শুনে চলবো। প্লিজ কথা বলো আমার সাথে। সত্যি তো? আমার সব কথা শুনে চলবে? মিহি আমাকে আর শক্ত করে জড়িয়ে ধরে বলল, তোমার সব কথা শুনে চলবো। এই বাকলি কাঁদছো কেন? কান্না থামাও। মিহির চোখ মুছে দিয়ে ওকে শক্ত করে জড়িয়ে ধরলাম। হুম। কি কান্না থামাও, না হলে আমি কিন্তু তোমার সাথে কথা বলবো না। সাথে সাথে মিহির কান্না থামিয়ে দিল। কিন্তু ও পাচ্ছে। দেখি, তাকাও আমার দিকে। চোখ মুখের একই অবস্থা করেছ। ঘুমাওনি রাতে? মিহি চোখ শুধু ফোপাচ্ছে। ওকে, বলতে হবে না। আমি আবার মিহির জন্য খাবার অর্ডার করলাম। কিছুক্ষণ পর খাবার দিয়ে গেল। আমি মিহিকে খাইয়ে দিচ্ছি। মিহি চুপচাপ খাচ্ছে। ভালোই বুঝতে পারছি কাল রাতে খাবার খাইনি। খাওয়া শেষে মিহিকে নিয়ে কলেজের পাশের পার্কে আসলাম। দুজনে একটা বেঞ্চে বসলাম। মিহি আজ একেবারে চুপচাপ। একটু পর আমি মিহির কোলে মাথা দিয়ে বেঞ্চের উপর শুয়ে পড়লাম। মিহি আমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। হঠাৎ আমাকে ঠেলে বেঞ্চ থেকে ফেলে দিল। আমি অবাক হয়ে মিহির দিকে তাকালাম। মিহির দিকে তাকিয়ে দেখি মিহি আবার আগের সেই রাগী মুডে ফেরত এসেছে। ওই, তুই চুল কাটলি কেন? কার অনুমতি নিয়ে চুল কাটছিস? তার আবার অনুমতি নিব? আমার চুল আমি কাটছি। চুল তোর হতে পারে, কিন্তু তোর চুলের উপর তোর থেকে আমার অধিকার বেশি। তুই কি করে করবি আমি জানি না, কিন্তু 1 সপ্তাহের ভিতর যেন তোর মাথায় আগের মতো লম্বা লম্বা চুল দেখতে পাই, না হলে। আমাকে কথাগুলো বলেই মিহি চলে গেল। আমি এখনো সেই জায়গায় দাঁড়িয়ে আছি। আমি কাকে ভালোবাসলাম? কথায় কথায় থ্রেড দেয়। আমিও একটু পর পার্ক থেকে বেরিয়ে আসলাম। তারপর সোজা বাসায় চলে আসলাম। বাসায় আসতেই আম্মু আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল। কোথায় ছিলি বাবা তুই? মায়ের উপর রাগ করে এভাবে চলে যাবি? আম্মু, কান্না করো কেন? আমি তো কোথাও যাইনি। এই তো তোমার সামনে দাঁড়িয়ে আছি। খুব ক্ষুধা লাগছে, কিছু খেতে দাও। তুই ফ্রেশ হয়ে আয়, আমি এক্ষুনি খাবার দিচ্ছি। খাবার খাওয়ার পর ঘুমালাম। বিকালে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে রাত কাটালাম। সন্ধ্যার একটু পর বাসায় আসলাম। রাতে সবাই একসাথে ডিনার করছে। এমন সময় কমিশনার স্যার ফোন দিল। আমি তাড়াতাড়ি হাত ধুয়ে উঠে আসলাম। কিরে, হঠাৎ কে ফোন দিচ্ছে যে খাবার ছেড়ে উঠতে হচ্ছে? কথা বলে এসে বলছি। আমি বাসার বাইরে চলে আসলাম। কল ব্যাক করলাম। হ্যালো স্যার। মেঘ, তোমার ভাইয়ের জন্য একটা চাকরির ব্যবস্থা হয়েছে। কাল সকালে তোমার ভাইকে আমার সাথে দেখা করতে বলবে, আর তুমি তোমার বন্ধুদেরকে নিয়ে বিকেলে দেখা করবে। আচ্ছা স্যার, অনেক ধন্যবাদ। কথা বলা শেষ করেই আবার বাসায় ফেরত আসলাম। তারপর সবাইকে ভাইয়ের চাকরির বিষয়টা জানালাম।
সবাই খুব খুশি হয়েছে। আমি আমার রুমে গিয়ে মিহিকে ফোন দিলাম, মিহি কেটে দিল। আবার ফোন দিলাম, আবারও কেটে দিল। এরপর 5 বার কল দিলাম, 5 বারই কেটে দিল। এবার টেক্সট করলাম, সোনা এখনো আমার উপর রেগে আছো? আমি চুল কেটেছি, তার একটা কারণ আছে। কাল দেখা করো, সব খুলে বলবো। প্লিজ ফোনটা রিসিভ করো, তোমার সাথে কথা বলতে খুব ইচ্ছা করছে। সোনা প্লিজ। টেক্সট দেওয়ার 1 মিনিট পর কল দিলাম, এবার রিসিভ করলো। শালা কুত্তা হাতি গন্ডার জলহস্তি, তুই আমাকে একটুও ভালোবাসিস না। কে বললো সোনা? আমি অনেক ভালোবাসি তোমায়। না, তুই আমাকে ভালোবাসিস না। যদি ভালোবাসতি তাহলে আমাকে একবার হলেও ফোন করতি। তুই আমাকে একটুও ভালোবাসিস না। তাহলে তো তুমিও আমাকে ভালোবাসো না। আর আমি তোমাকে কল দিয়েছি, টেক্সটও করেছি, সেই হিসাবে আমি তোমাকে ভালোবাসি, বরং তুমি আমাকে ভালোবাসো না। তুই একটা যা, ব্রেকআপ তোর সাথে, আর কল দিবি না আমাকে। যা বাবা, কেটে দিল। কি এমন বললাম যে মহারানী রেগে গেল? আমিও আর ফোন দিলাম না, ঘুমিয়ে গেলাম। সকালে সবাই একসাথে নাস্তা করলাম। নাস্তা করে বাবার সাথে ভাইও বেরিয়ে গেল। আমি আর একটু রেস্ট নিয়ে রেডি হয়ে কলেজে চলে আসলাম। প্রতিদিনের মতো বন্ধুরা সবাই মিলে আড্ডা দিচ্ছি। এখন কলেজে আসলে সবসময় মনে ভয় থাকে, কখন কোন দিক দিয়ে মিহি আমার উপর হামলা করে। আমার সামনে নাইম, শিহাব আর রাকিব বসেছিল। হঠাৎই নাইম উঠে এক দৌড়ে কলেজের ভিতরের দিকে চলে গেল। পরপরই রাকিব আর শিহাব দুজনেই উঠে ক্লাসের দিকে হাঁটতে লাগলো। আমরা বাকি কয়জন কিছুই বুঝলাম না। আমরা সবাই চারদিকে তাকিয়ে দেখছি কি এমন ঘটনা ঘটছে যে ওরা এভাবে কেটে পড়ল। এরপর উজ্জ্বল, ইসমাইল আর স্বপ্নীল তারাও দেখলাম ক্লাসে দৌড় দিচ্ছে। কিরে তোরা সবাই একে একে চলে যাচ্ছিস কেন? এমনি ভাই, হঠাৎ একটা কাজ মনে পড়েছে, ঘন্টাখানেক পর আবার তোর সাথে দেখা হবে, বাই। ক্যাম্পাসে যারা ছিল সবাই এক এক করে কলেজের ভিতরের দিকে চলে যাচ্ছে। আমি তো কিছুই বুঝলাম না। এবার ভালো করে চারপাশে তাকিয়ে ওদের এভাবে চলে যাওয়ার কারণ খুঁজছি। গেটের দিকে তাকাতেই আমার চোখ বড় বড় হয়ে গেল। মিহি হাতে হকি স্টিক নিয়ে আমার দিকে আসছে। মিহি কলেজ প্লাস এই এলাকার নামকরা গুন্ডি হিসেবে চিনে, তার উপর আবার বাবা কমিশনার। কে কি বলবে? শালারা আবারও আমাকে বাঘিনীর মুখে ফেলে পালিয়েছে। আমি এক পা করে পিছাচ্ছি। মিহি দূর থেকে চিৎকার করে বলল, আর এক পা পেছালে তোর পা আমি ভেঙে দিব। আমি বুঝতে পারছি আজকেও আমাকে কেলাবে। আমিও মনে মনে শয়তানি বুদ্ধি আটলাম, বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এইবার তোমার ফাঁদে আটকাবো। মিহি আমার কাছে আসতেই খেয়াল করলাম ওর চোখ মুখ ফুলে গেছে, চুল এলোমেলো, তবে অসাধারণ লাগছে। মিহি একেবারে আমার সামনে এসে দাঁড়ালো। আমি খেয়ালই করি নাই যে ও আমার একেবারে কাছে চলে এসেছে। আমার কাছে এসে আমার গালে একখান মেরে দিল। আরে ভাই কিস না, থাপ্পড়। আমার ধ্যান ভেঙে গেল। এটা কি হলো? গাল কি আপনার বাপের নাকি সরকারি? যখন তখন এসে মেরে যান। না শোনা, গালটা আমার বাপেরও না, সরকারিও না, আমার বরের। ওই ফাজিল মাইয়া কি বলেন এসব? আমার এখনো বিয়ে হয়নি, আর আমি যে কোনো প্রতিবন্ধীকে বিয়ে করব, কিন্তু বিয়ে করার খুব শখ না? বিয়ে পরে করিস, আগে মিষ্টি তো খেয়ে নে। কি মিষ্টি? মিষ্টি আমার খুব প্রিয়। তাহলে তো বেশি দিতে হয়। একটু বেশি দিয়েন। ওকে দিচ্ছি নে। বলেই হকি স্টিক উপরে উঠালো আমাকে মারার জন্যে। অমনি আমি এক পা এগিয়ে ওর মাথা ধরে ওর ঠোঁটের সাথে আমার ঠোঁট মিলিয়ে দিলাম। সাথে সাথে স্টিকটা পড়ে যাওয়ার শব্দ শুনলাম। মিহি কল্পনাও করতে পারিনি যে আমি ওকে এভাবে কিস করে বসবো। 2-3 মিনিট হওয়ার পর মিহি ছাড়ানোর জন্য ছটফট করতে শুরু করতে লাগলো। আমি জোর করে 5 মিনিটের মতো করে ছেড়ে দিলাম। ছেড়ে দিতেই চট থাপ্পড় কি খুশি যেটা পারে আমার বুকে মারতে লাগলো। শালা শয়তান কুত্তা ছাগল, এতক্ষণ কেউ করে? আমার দম বন্ধ হয়ে আসছিল, আমি যদি মরে যেতাম। বলেই আমার বুকে মুখ লুকালো। দেখি আমার সোনাটা লজ্জা পেয়েছে নাকি? বলার সাথেই আরেক দফা মায়ের চলল। কাল তোমায় কত মিস করছিলাম জানো? তুমি একবারও আমাকে ফোন দাও। কই দিয়েছিলাম তো। তাছাড়া সবসময় কি আমাকে ফোন করতে হবে নাকি? তুমিও তো করতে পারতে। জি, তোমাকেই করতে হবে। যাই হোক, এখন জলদি প্রপোজ করো। মানে? বারে কাল ব্রেকআপ করলা না, এখন প্রপোজ না করে আমাকে জড়িয়ে ধরছো কেন? কি? তাহলে তুই আমাকে কিস করলি কেন? তুমি ব্রেকআপ করছিলা, আমি তো আর করি নাই, তাই আমি আমার গার্লফ্রেন্ডকে কিস করতেই পারি। তুমি কোন হিসেবে আমাকে জড়িয়ে ধরছো? আমিও আমার বয়ফ্রেন্ডকে জড়িয়ে ধরছি। তুমি নিজেই কাল বিনা কারণে আমার সাথে ব্রেকআপ করছো। আমার ফোনে অটো কল রেকর্ডার চালু আছে, চাইলে শোনাতে পারি। কি প্রপোজ করবা নাকি আমি চলে যাব? বলেই পিছনে ফিরলাম। মিহি আমার মাথায় হাত দিল, কিন্তু হাত ফসকে গেল। মনে হয় চুল ধরতে চাইছিল, কিন্তু চুল একেবারে ছোট হওয়ায়
হাত ফসকে গেছে। আমার খুব হাসি পেল, কিন্তু চেপে রাখলাম, কারণ এখন হাসলে নির্ঘাত মেরে হসপিটালে পাঠিয়ে দিবে। আমার হাত ধরে পিছনে ফিরালো। আমি ওর দিকে তাকিয়ে চোখের ইশারায় জিজ্ঞেস করলাম, কি? আই লাভ ইউ। এটা কি? কেন প্রপোজ করলাম? জলদি অ্যাকসেপ্ট করো। এটা কি ধরনের প্রপোজ? এ তো সরাসরি থ্রেট দেওয়া। হাঁটু গেড়ে নরম সুরে ভালো করে করো, তারপর ভাববো। আমি আর পারবো না। অ্যাকসেপ্ট করলে করো, না হলে ভাগো। ওকে, দেখি প্রীতিকে খুঁজতে হবে। ওকে প্রপোজ করলে নিশ্চিত অ্যাকসেপ্ট করবে। এক পা এগিয়ে দেখ, পা ভেঙে হাতে ধরিয়ে দিব। বললেই হলো? আমারও তো মন চায় কাউকে ভালোবাসতে, কারো ভালোবাসা পেতে। তুই আমাকে ছাড়া আর কাউকেই ভালোবাসতে পারবি না। তোর যত ভালোবাসা দরকার সব আমার থেকে নিব। তুমি তো আর আমাকে ভালোবাসো না, তোমার থেকে কেমনে ভালোবাসা নিব? একই কথা ঘুরে ফিরে। কি করবো বলো? তুমি যদি আমাকে ভালোবাসতে তাহলে এতক্ষণে প্রপোজ করতে। ওকে ওকে, করছি। মিহি হাঁটু গেড়ে বসলো। শোনা, তোমাকে খুব খুব ভালোবাসি। সারা জীবন এইভাবেই ভালোবেসে যেতে চাই। দিবে কি তোমাকে ভালোবাসার অধিকারটুকু? এই আমি কি আপনাকে ভালোবাসি নাকি? সোনা কাকে বলছেন? ঠিক করে প্রপোজ করেন। মিহি রাগে বিষাক্ত সাপের মতো ফোঁস ফোঁস করছে, যেন হাতের কাছে পেলেই এক ছোবলে ছবি করে দিবে। এই যে শোনেন, আমি আপনাকে খুব ভালোবেসে ফেলেছি সেই প্রথম দেখায়। সারা জীবন এইভাবে ভালোবেসে যেতে চাই। সারা জীবন আপনার পাশে থাকতে চাই। আপনাকে আমার পাশে চাই। আপনার বাবুর মা হতে চাই। দিবেন কি আপনাকে ভালোবাসার অধিকারটুকু, আপনার পাশে থাকার অধিকারটুকু? আমার সময় লাগবে ভাবার জন্য। কাল উত্তরটা দেই। মিহি এমনিতেই আগে থেকে রেগেছিল। আমার কথা শুনে যেন তেলে বেগুনে জ্বলে উঠল। কি? আমি শুনতে পাইনি ঠিক করে, আরেকবার বলবেন প্লিজ? আমি বুঝতে পারছি এই ঠান্ডা আবহাওয়া ঝড় আসার পূর্ব লক্ষণ। বলছি যে চুপ, কোনো কথা বলবি না। শুধু হ্যাঁ ছাড়া তোর মুখ দিয়ে আর কোনো শব্দ বের না হয়, না হলে। কি? আবার থ্রেড দেওয়া হচ্ছে? এটা কোনো প্রপোজ হলো? ফুল ছাড়া কেউ কাউকে প্রপোজ করে? আপনার কাছে তো কোনো ফুল দেখতে পাচ্ছি না। যান, ফুল এনে তারপর প্রপোজ করেন। আনছি ফুল, তুই যেমন দাঁড়িয়ে আছিস তেমনি থাকবি। যদি এইখান থেকে এক চুল নড়েছিস তো এই ফুল দিয়ে মালা করে তোকে মেরে তোর গলায় ঝুলাবো। মিহি চলে গেল ফুল আনতে। আমি পড়েছি মহাজালায়। দেখছি একটু বেশি ডাকাতে গিয়ে এখন আমারই বাস যাচ্ছে। কলেজ থেকে বেরিয়ে 1 মিনিট হাঁটলেই ফুলের দোকানে যাওয়া যায়। সেখানে 10 মিনিটের বেশি হয়ে গেল। মিহির আসার কোনো নামগন্ধ নেই। ক্যাম্পাসের সবাই একটু আগে আমার আর মিহির কাহিনীটা দেখেছে। এখন সবাই আমাকে ওই একই জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখে হাসছে। আর আমার বন্ধুরা, ওদের কথা আর কি বলবো, শালা সবগুলোই হারামি। আমি এখানে কড়া রোদ্দুরে মাথার উপর ব্যাগ ধরে দাঁড়িয়ে আছি, আর ওরা যার যার ফোনে ভিডিও অন করে আমার চারপাশে ঘুরছে আর আমাকে পচাচ্ছে। মন চাচ্ছে সবগুলোকে মেরে হসপিটালে পৌঁছে দেই, কিন্তু মিহির কথাগুলো মনে পড়লে নড়ার সাহস পাচ্ছি না। না জানি পরে আমার কি হাল করে। একটু পর দেখলাম মিহি গেট দিয়ে ঢুকছে, এক হাতে ফুল, অন্য হাতে হকি স্টিক। ঢুকে আমার দিকে তাকাতেই জায়গায় দাঁড়িয়ে গেল। এদিকে আমার বন্ধুরা আমার চারপাশে ঘুরতে ঘুরতে আমাকে পচাচ্ছে, প্লাস সেগুলো ভিডিও করছে। নাইম সবার থেকে বেশি বেশি করছে, হালায় নেচে নেচে আমাকে পচাচ্ছে। এটা দেখে মিহি রাগে ফেটে পড়ছে, দ্রুত বেগে আমাদের দিকে আসছে। শালারা কেউ খেয়ালই করেনি যে মিহি চলে আসছে। তার উপর ওদের কর্মকাণ্ডগুলো নিজের চোখে দেখছে। ওরা ওদের মতো আমাকে পচাচ্ছে। আমি মিহির এগিয়ে আসা দেখে ওদের পরিণতি যে কী হবে এটা ভেবেই হাসি পাচ্ছে, যার কারণে মুচকি মুচকি হাসছি। নাইম আমার হাসি দেখে দাঁড়িয়ে গেল। কিরে শালা, পাগল হয়ে গেলি নাকি? হাসছিস কেন? ভাবছি আমাকে এভাবে বিপদে পড়তে দেখে আমাকে পচাচ্ছিস, তার উপর আবার এগুলো ভিডিও করছিস। এটা তোর বোন জানলে তোর কি হাল করবে, আর তোর পরিণতির কথা ভাবলে হাসি পাচ্ছে। মেয়ে তো দেখছে না যে আমি তোকে পচাচ্ছি আর ভিডিও করছি। ওই যখন আসবে তখন আমরা চলে যাব, মেয়ে কিছু বুঝতেই পারবে না। মিহি এতক্ষণে আমাদের কাছে চলে এসেছে এবং নাইমের শেষে যে কথাগুলো বলল সেগুলোও শুনেছে। নাইমের কথা শুনে হারামিরা সবগুলো আবারও হেসে উঠল। ওরা হাসছে, এমন সময় মিহি এসে নাইমের কাঁধে হাত রাখল। নাইম মিহির হাত ঝাড়া দিয়ে সারিয়ে দিল। মিহি আবারও নাইমের কাঁধে হাত দিল। ওই কে রে? বলেই নাইম পিছে ফিরল। নাইমের কথা শুনে হারামিরা নাইমের পিছে তাকালো। যেই ওরা মিহিকে দেখল ওদের কাঁপুনি শুরু হয়ে গেল, কেননা মিহি হকি স্টিক নিয়ে দাঁড়িয়ে আছে। তাছাড়া কলেজে মিহির মারামারি করা নিয়ে বেশ সুনাম আছে, তাই কেউ তার সাথে ঝামেলা করতে যায় না।
সবাই পিছনে ফিরে দৌড় দিতে নিল। ওই সবগুলো যেমন আছিস তেমনি স্ট্যাচুর মতো দাঁড়িয়ে থাক। মনে রাখিস, শরীরের যে অঙ্গ নড়বে ওই অঙ্গ ভিগে যাবে। নাইম তো মিহিকে দেখেই হা করে পড়েছে, মুখ থেকে লালা পড়ছে। সেদিকে তার কোনো খেয়াল নেই। ওর ফেসের এখন এমন এক্সপ্রেশন যেন ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। কিরে, অটিস্টিকের মতো লালা ফেলছিস কেন? এখনই কাঁপতে শুরু করে দিয়েছিস? একটু পর তোর কি হাল করবো তুই ভাবতেও পারবি না। মিহি নাইমকে উদ্দেশ্য করে বলল। নাইমের ফেসে কাদো কাদো এক্সপ্রেশন চলে আসছে। এখন তোর এক্সপ্রেশন যেমন আছে আমি না বলা পর্যন্ত যেন চেঞ্জ না হয়। আর আমার কথার উল্টোটা হলে আমি কি করি মনে হয় খুব ভালো করেই জানা আছে। এখনই যেন লালা চড়তে থাকে। নাইম শুধু ঘাড় নাড়িয়ে মিহির কথার উত্তর দিল। মিহি এবার আমার দিকে এগোতে লাগলো, তাই দেখে আমার মুখের হাসি হাওয়া হয়ে গেল। এমনিতেই গরমের ভিতর রোদ্দুরে দাঁড়িয়ে ঘেমে গেছি। এখন মিহিকে এগিয়ে আসতে দেখে পেয়ে গেছে করছি। এখন মনে হচ্ছে কেন যে এত বেশি রাগাতে গেলাম। মিহি আমার সামনে এসে দাঁড়াতেই আমি হাত তুলে সিগন্যাল দিলাম আমার চাপ পেয়েছে। মিহি আমার কাণ্ড দেখে হেসে ফেলল। পরক্ষণেই আবার সেই গুন্ডি মোড়ে ফিরে আসলো। মিহি চোখ ছোট ছোট করে আমার দিকে তাকালো। ওর তাকানো ভঙ্গিটাই বলছে, যদি পালিয়ে যাস? প্লিজ, আমি পালাবো না, কথা দিচ্ছি। যদি পালিয়ে যাই আমার বাসা তো চিনো, বাসায় গিয়ে মেরে এসো প্লিজ, না হলে এখানেই ব্লাস্ট হয়ে যেতে পারে। ওকে চল, আমিও যাবো তোর সাথে। এই কি বলো এসব? তুই মেয়ে হয়ে? চুপ, বেশি কথা বলবি না, না হলে এখানে দাঁড় করিয়ে রাখবো। এই না তারপরও। চল, আর তোরা যেমন আছিস তেমনই থাকবি। আমি এসে যদি শুনেছি যে তোরা নড়াচড়া করেছিস তাহলে শাস্তি ডাবল করে দিব। আমি বাথরুমের দিকে এগোচ্ছি। মিহি আমার পিছনে আসছে। বাথরুমের থেকে একটু দূরে থাকতেই আমি দৌড় দিলাম। দৌড়ে এসে বাথরুমে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। মিহি যেমন মেয়ে, ওকে বিশ্বাস নেই আমার সাথে ভিতরেও চলে আসতে পারে। মিহি এসে দরজা ধাক্কাতে লাগলো। আমি দরজার এই পাশ থেকে বললাম, প্লিজ মাত্র 2 মিনিট ওয়েট করো। এমন করলে আমার তোমার কারোরই মান সম্মান থাকবে না, সবাই উল্টাপাল্টা ভাববে। আমার কথা শুনে মিহি আরও দরজা ধাক্কালো না। আমি 2 মিনিটে কাজ সেরে বেরিয়ে আসলাম। বাথরুমের দরজা খুলে মাথা নিচু করে মিহির সামনে এসে দাঁড়ালাম। মিহি কিছু বলছে না, আমিও দাঁড়িয়ে আছি। চলো ওদের কাছে যাওয়া যাক। মিহি কিছু না বলে হাঁটতে শুরু করলো। আমিও ওর পিছে পিছে যেতে লাগলাম। আবার ক্যাম্পাসে সেই জায়গায় ফিরে আসলো। ক্যাম্পাসে এসে আমার দিকে ফিরল। আমি জায়গায় ব্রেক করলাম। মিহি আমার কাছে এগিয়ে ফুলগুলো হাতে ধরে আমার সামনে এনে হাঁটু গেড়ে বসতে গেল। আমি সঙ্গে সঙ্গে ওকে ধরে ফেললাম। তারপর ওকে বুকে জড়িয়ে নিলাম। এরপর জড়িয়ে ধরে বলতে লাগলাম, তুমি জানো তোমার ফেসের আগে এক্সপ্রেশনটাই আমার সব থেকে ভালো লাগে। প্রথমবার তোমায় যখন দেখেছিলাম তোমার মুখে রাগী ভাবটা ছিল, আর প্রথম দেখাই তোমার এই রাগী ফেসটার প্রেমে পড়ে যাই। সকালে যখন আমাকে প্রপোজ করতে বললাম তখন তুমি রেগে যাও, তখনই আমি তোমার এই রাগী ফেসটাই হারিয়ে যাই, তাই তোমাকে আরও বেশি রাগাতে থাকি। ভালোবাসার মানুষটার যে জিনিসটা তোমার সব থেকে বেশি ভালো লাগে তুমি বারবার সেইটাই চাইবে। আমিও তেমনই তোমার রাগী ফেসটা আরও কিছুক্ষণ দেখতে চেয়েছিলাম। এখন তুমি বলো, আমি কি কোনো ভুল করেছি তোমাকে একটু রাগিয়ে? এই পাগলি, আমি জানি তো তুমি রাগের মাথায় ব্রেকআপ করছো, তাই বলে আমিও কি রাগ করে ব্রেকআপ করে দিব? তুমি জানো যখন তুমি ব্রেকআপ করছো আমি কতটা কষ্ট পেয়েছি, রাতে ঠিক করে ঘুমাতে পারিনি। তার জন্যই সকালে তোমাকে একটু রাগালাম যাতে করে তুমি নিজে থেকে আমাকে প্রপোজ করো। সব কিছুই তো বললাম। এখন তোমার যদি আমাকে মারতে মন চায় তাহলে মারতে পারো। তুমি খুব খারাপ, খুব, খালি আমাকে কষ্ট দাও বলছে আর আমার বুকে কিল ঘুষি মারছে। আমি মিহিকে শক্ত করে জড়িয়ে ধরলাম। মিহি আমার বুকে মাথা দিয়ে কাঁদছে। একটু পর শান্ত হলো। এতক্ষণ মিহিকে সামলাতে গিয়ে চারপাশের সব কিছু ভুলে গিয়েছিলাম। মিহি একটু শান্ত হতেই আমি খেয়াল করলাম আমরা ক্যাম্পাসে দাঁড়িয়ে আছি। সামনে আমার হারামি বন্ধুরা মিহির কথা মতো যেমন অবস্থায় থাকতে বলেছিল তেমনভাবেই স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছে। আমি মিহির হাত থেকে ফুলগুলো নিয়ে ওর সামনে হাঁটু গেড়ে বসে ক্যাম্পাসের সকলের সামনে প্রপোজ করলাম। মিহিও আমার হাত থেকে ফুলগুলো নিয়ে আমাকে জড়িয়ে ধরলো। পাশ থেকে হাততালির আওয়াজ ভেসে আসলো। আমিও মিহি পাশে তাকিয়ে দেখলাম ক্যাম্পাসে উপস্থিত সবাই হাততালি দিচ্ছে। এটা দেখেই মিহি আমার বুকে মুখ লুকালো। বাহ বাহ, আমার গুন্ডিটা দেখি লজ্জাও পাই। এই ভালো হচ্ছে না কিন্তু। ওকে ওকে, আমার শালাদের দিকে একটু দেখ, ওরা এভাবে আর কতক্ষণ থাকবে? চল ওদের কাছে যাই। আমিও মিহি ওদের কাছে গেলাম। ওদের কাছে গিয়ে, এই দাঁড়াও, শালারা তখন আমাকে ভিডিও করছিল, আমি এদের কিছু ছবি তুলে রাখি, পরে কাজে লাগবে বলে আমি এক একজনের সামনে গিয়ে ওদের ছবি তুলতে লাগলাম। সবগুলো ঘেমে
একেবারে শার্ট টি শার্ট ভিজিয়ে ফেলছে। প্রায় আধা ঘন্টা হতে গেল, কড়া রোদ্দুরের ভিতর দাঁড়িয়ে আছে। সব শেষে নাইমের সামনে আসলাম। বাকিগুলো শার্ট টি শার্ট ঘামে ভিজলেও নাইমের টি শার্ট সামনের দিকটা ওর মুখের লালাই ভিজছে, তা বেশ ভালোই বোঝা যাচ্ছে। পটাপট ওর কয়েকটা ছবি তুলে নিলাম। এরপর মিহির কাছে গেলাম। সোনা, ওদের এবারের মতো মাফ করে দাও। এমনিতেই রোদ্দুরে দাঁড়িয়ে থেকে ওরা যে কষ্ট পেয়েছে তা কম নয়। তাছাড়া ওরা আমার বন্ধু, ওরা আমাকে নিয়ে একটু মজা করতেই পারে। না, পারে না। ওরা তোমাকে নিয়ে কোনো প্রকার মজা করতে পারবে না, কেউই না। আমি তোমাকে এখানে রোদ্দুরে দাঁড় করিয়ে রেখে গেছি। ওরা তোমাকে সাহায্য করার পরিবর্তে তোমাকে নিয়ে ইয়ার্কি মারছে, এটা আমি মেনে নিব না। নাইমের সামনে গিয়ে তার টি শার্ট ধরে সোজা করে দাঁড় করালো। তুই আমার জানকে নিয়ে হাসাহাসি করেছিস, তোকে আমি এমন শাস্তি দিব যে... আমি দেখলাম লাইন খারাপ, দ্রুত মিহির কাছে গিয়ে নাইমের থেকে ওকে দূরে সরিয়ে আনলাম। এই কি করছো? নাইম না তোমার বড় ভাই? ওরও একটা মান সম্মান আছে কলেজে। তুমি এভাবে সকলের সামনে ওকে অপমান করতে পারো না। ওকে। বলে মিহি হকি স্টিকটা হাতে নিয়ে হাঁটতে শুরু করলো আর বলল, এই সবগুলো আমার পেছনে পেছনে আয়। মিহি গিয়ে একটা গাছের তলায় বসলো। আমি ওর পাশে দাঁড়িয়ে আছি, বাকি সবাই সামনে দাঁড়িয়ে আছে। সবাই কান ধরে উদ্বস শুরু করে দে। 500 বার উদ্বস দিয়ে তবেই তোরে যেতে পারছি। মিহি, বোন আমার, আজকের মতো মাফ করে দে। জীবনে আর মেঘকে নিয়ে হাসাহাসি করব না, দরকার হলে ওর সাথে কথাই বলবো না। আর আমি চুপ কর। মিহি এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। যাচ্ছে তো, কি করবি তুই? চুপ করে থাক, না হলে তোকে ওদের মতো... না না, আমি চুপ করেই থাকছি। কি হলো? শুরু করিস না কেন তোরা? আমার কথা শুনতে পাসনি? সবাই শুরু করলো কান ধরে উঠবস। 100-এর মতো দিয়ে সবগুলোর অবস্থা খারাপ। ওরা আমার দিকে করুণ চোখে তাকালো। আমি বুঝতে পারলাম ওদের আর হচ্ছে না। আমি মিহির কাছে গিয়ে বলছিলাম কি, ওদের এবারের মতো মাফ করে দাও, দেখতেই পাচ্ছ ওদের অবস্থা খারাপ। তোর খুব ঠেকছে ওদের জন্য না? ওই সবাই উঠে আয়, নাইম বাদে। ল, আর তুই আমাকে ওই রোদ্দুরে গিয়ে শুরু কর উদ্বস দেওয়া। পুরো গুনে গুনে 600 বার দিবি, একবার কম দিলে 100 বার যোগ হবে।